বর্তমানে তোমরা যে প্র্যাকটিস সেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামের প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে কিন্তু এ মাসের অ্যাসিভার্স বই থেকে। অ্যাসিভার্স বই থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে। তো এই প্র্যাকটিস সেটটা আজকে আমরা সম্পূর্ণ করব। তো চলুন আমরা শুরু করি। তবে তার আগে একটা কথা তোমাদের বলে রাখি, এই যে প্র্যাকটিস সেটটা আমরা কিন্তু লাইভ ক্লাস দেখিয়েছিলাম, সেই লাইভ ক্লাসটি কিন্তু তোমাদের জন্য আমরা আজকে নিয়ে এসেছি। তো চলো আমরা দেখি একের দাগের প্রশ্ন কী আছে। তো একের দাগের প্রশ্ন প্রথমে ইংরেজি দিয়ে শুরু। তো এখানে 25টা ইংরেজি থাকে। তোমরা অবশ্যই ডাব্লিউবিসিএস প্রিলির সিলেবাস অবশ্যই জানো যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে। তো একের দাগের থেকে 25টা পর্যন্ত ইংরেজি আছে, 26 দাগ থেকে কিন্তু জেনারেল স্টাডিজ শুরু। তাই আমরা কি করব, আমরা এটা একটু জুম করে বড় করে নিয়ে দেখব যে আমরা একের থেকে 25 পর্যন্ত যে ইংরেজি প্রশ্ন আছে সেই ইংরেজি প্রশ্ন আমরা সমাধান করব না। আমরা একদম 26 দাগ থেকে যে জেনারেল স্টাডিজ এবং রিজনিং অঙ্ক আছে সেগুলো কিন্তু সমাধান করব। আমরা আমাদের এই চ্যানেল থেকে কিন্তু ইংরেজি প্রশ্ন সমাধান করা হয় না। প্রত্যেক মাসেই কিন্তু অ্যাসিভার্স থেকে ডাব্লিউবিসিএস প্রিলির যে প্র্যাকটিস সেটটা অ্যাসিভার্স দিয়ে থাকে, সেটা কিন্তু আমরা কমপ্লিট করার চেষ্টা করি এবং সেটা লাইভ ক্লাস করিয়ে দিই। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এই 26 দাগের এই প্রশ্নটা কী আছে। তো 26 দাগের প্রথম প্রশ্ন আছে, দেখো 26 দাগের প্রশ্ন থেকে আমরা শুরু করব। বর্তমানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কে? এখানে আছে কোফি আনান, নেলসন ম্যান্ডেলা, অ্যান্টোনিও গুতেরাস আর হরদীপ সিং। তো এখানে 26 দাগের সঠিক উত্তর কী হবে? বর্তমানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কে আছে? এটার সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, অ্যান্টোনিও গুতেরাস। তো অ্যান্টোনিও গুতেরাস একজন কিন্তু পর্তুগিজ রাজনীতিবিদ এবং ইনি কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আর তিনি কিন্তু রাষ্ট্রপুঞ্জে 1 জানুয়ারি 2017 সালে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব পদে কিন্তু অবতীর্ণ হন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 2017 সাল থেকে কিন্তু 2017 সালের 1 জুন থেকে কিন্তু এই পদে আসীন আছেন। তো এখানে আমরা 26 দাগের সঠিক উত্তর পেলাম অ্যান্টোনিও গুতেরাস। 27 দাগের প্রশ্ন দেখব, যদি প্লাস বলতে মাইনাস এবং মাইনাস বলতে ভাগ এবং গুণ বলতে মাইনাস এবং ভাগ বলতে যোগ বোঝায়, তাহলে এটার মান তোমাকে নির্ণয় করতে হবে। সব থেকে একটা বড় কথা হচ্ছে, দেখো এই যে প্রশ্নটা 27 দাগের যে প্রশ্নটা পড়েছে, এরকম রিজনিং কিন্তু তোমাদের কিন্তু আসে। আর আমার এনটিপিসি পরীক্ষা দিয়ে একটা স্টুডেন্ট আমাকে বলছিল যে দাদা এরকম রিজনিংটা না বেশি পড়েছে, বা অঙ্কের দিক থেকেও এটা এরকম করেছে। তো এইরকম অঙ্ক বা রিজনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্লাস বলতে কী বোঝাচ্ছে? গুণ। তা আমরা এটাকে গুণ দেব। আর বলছে কি বিয়োগ বলতে ভাগ বোঝাচ্ছে, এই বিয়োগটা আমরা ভাগ করে দেবো। আর গুণ বলতে বিয়োগ বোঝাচ্ছে, তা গুণটা আমরা বিয়োগ করে দেবো। এবারে দেখো এটা সমান কত তোমাকে বলেছি, এবং ভাগ বলতে যোগ বোঝাচ্ছে। তো আমরা প্রথমে প্রথমে কোন অঙ্কটা করব, মানে কিসের কাজটা আগে করব? তো আমরা কিন্তু প্রথমে ভাগের কাজটা আগে করব। এখানে ভাগ বলতে যোগ বোঝাচ্ছে, তো আমরা ভাগের কাজটা আগে করব। 4 দ্বিগুণে 8, তো এখানে হবে 2। আর তারপর গুণের কাজ করব, 8 9 72। তাহলে এখানে এই যোগটা যোগ থেকে গেল, আর বিয়োগটা বিয়োগ থেকে গেল, বিয়োগ 9। তো 72 আর 2 74, 74 থেকে 9 যদি আমরা বাদ দিই থাকবে 65। তো 65 হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 28 দাগের প্রশ্নে চলে যাই। 28 দাগের প্রশ্ন কি আছে? 100টি মুদ্রার মধ্যে কিছু 50 পয়সা আর কিছু 25 পয়সা আছে। মুদ্রাগুলির মোট মূল্য 45 টাকা। 50 পয়সার মোট কটি মুদ্রা আছে? তো দেখো এখানে এই অঙ্কটা আমি কিভাবে সহজে সমাধান করব। খুব সহজে সমাধান করতে পারবো, খুব সহজে। দেখো এখানে আমার 100টি মোট মুদ্রা আছে, তার মধ্যে 50 পয়সা আর কিছু 25 পয়সা আছে। মুদ্রাগুলির মোট মূল্য আবার বলেছে কিন্তু 45 টাকা। 50 পয়সার কটা মুদ্রা আছে? তা তুমি মনে করো 50 পয়সার মুদ্রা আছে 80টি। তাহলে 50 পয়সার মুদ্রা যদি 80টা হয়, তাহলে 80টা 50 পয়সার মুদ্রায় ক টাকা হবে? 40 টাকা। কথা বুঝতে পেরেছো? 50 পয়সা যদি 80টা হয়, তা তোমার কিন্তু টাকায় পরিণত করলে 40 টাকা হবে। আচ্ছা, তাহলে 50টা মুদ্রা গেল, এই মানে 80টা মুদ্রায়, 100টার মুদ্রার মধ্যে 80টা মুদ্রা আমরা 50 পয়সা পেলাম। তাহলে বাকি 100টাতে 80 চলে গেলে আর 20টা মুদ্রা থাকে, সেই 20টা কি? 25 পয়সার মুদ্রা। 20টা 25 পয়সার মুদ্রা মানে কত? 4টি 25 পয়সা মানে 1 টাকা। তাহলে 20টা 25 পয়সা মানে 5 টাকা। তাহলে আগে 80টা 50 পয়সা সমান 40 টাকা, আর এবার 25 পয়সা আছে 20টা। এই 25 পয়সা, 20টা 25 পয়সা সমান কত? 20টা 25 পয়সা সমান কিন্তু
5 টাকা। তাহলে 40 টাকার 5 টাকা কত হচ্ছে? 45 টাকা। দেখো সেটাই কিন্তু উত্তর চেয়েছে, তাহলে আমি বলতে পারবো ডির দাগ হবে সঠিক উত্তর। দেখো এইভাবে কিন্তু মুখে মুখে এসব অঙ্ক সহজে সমাধান হয়ে যায়। 29 দাগের প্রশ্ন আছে, দেখো জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায়? 0 থেকে 5 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি, 6 থেকে 15 বছর বয়সের মানুষের সংখ্যার বৃদ্ধি, 16 থেকে 64 বছরের বয়সের মানুষের সংখ্যার বৃদ্ধি, 65 বছরের অধিক বয়সের মানুষের সংখ্যার বৃদ্ধি। তো 29 দাগের প্রশ্নের উত্তরটা কী হবে? জনসংখ্যার লভ্যাংশ ঘটে তখনই যখন কিন্তু 16 থেকে 64 বছর বয়সী মানুষের সংখ্যা নির্ভরশীল মানুষদের তুলনায় বেশি হয়। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে কি? সিদ্ধাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ। চলো আমরা 30 দাগের প্রশ্ন দেখি। 30 দাগের যে প্রশ্নটা আছে দেখো, একটু উপরের দিকে তুলছি। 30 দাগের প্রশ্ন দেখো, মানুষের শরীরে সুষুম্ন স্নায়ুর সংখ্যা কত? মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? খুব সুন্দর একটা প্রশ্ন। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া, 31 জোড়া, 31টি আর 12টি। এর সঠিক উত্তর কী হবে? 30 দাগের সঠিক উত্তর তাহলে কী হবে? তো 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কী হবে? অবশ্যই কমেন্ট করবে। সুষুম্না স্নায়ু শরীর এবং মেরুদণ্ডের মধ্যে মধ্যস্থতা কিন্তু তৈরি করে বা যোগাযোগ করে, বা যোগাযোগকারী স্নায়ু বলতে পারো। সুষুম্না স্নায়ু হলো শরীর এবং মেরুদণ্ডের মধ্যে কিন্তু মধ্যস্থতা বা যোগাযোগকারী স্নায়ু হিসেবে কিন্তু এটা কাজ করে, এটা তুমি বলতে পারো। তো এখানে সুষুম্না স্নায়ুর সংখ্যা কটা? তো এখানে সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31টি, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 31 দাগের প্রশ্নে চলে যাই। কোনো ব্যক্তির কণ্ঠস্বর চেনা যায় তার তীক্ষ্ণতা দ্বারা, কোয়ালিটি গুণ দ্বারা, প্রাবল্য দ্বারা আর বেগ দ্বারা। তা কোনো ব্যক্তির কণ্ঠস্বর চেনা যায় কোনটার উপরে? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? কণ্ঠস্বর কিন্তু তীক্ষ্ণতা দ্বারা কিন্তু চেনা যায়, এর দাগে হবে সঠিক উত্তর। তীক্ষ্ণতা বা পিচ হলো শব্দের কম্পনের হার, যা কিন্তু সাধারণত উচ্চতা এবং নিম্নতা হিসাবে চিহ্নিত করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এর সঠিক উত্তর, মানুষের কণ্ঠস্বর চেনা যায় কিন্তু তীক্ষ্ণতা দ্বারা। আমরা 32 দাগের প্রশ্ন দেখব। দুটি গাড়ি উচ্চ গতিতে একে অপরকে অতিক্রম করছে, তাদের পাশাপাশি চলার বিপদের কারণ তাদের মাঝের অংশ বায়ুর চাপ কমে যাওয়া। চলো ওই পেজের যেটা আছে আমরা দেখি কি আছে ওখানে। অপশান, তাদের মধ্যে অবস্থিত বায়ুকণার বেগ বেড়ে যাওয়া, তাদের মাঝের অংশের বায়ুর চাপ বেড়ে যাওয়া, তাদের মাঝের অংশের বায়ুকণার বেগ কমে যাওয়া। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে প্রশ্নটা ভালো করে দেখবে, প্রশ্নটা তোমরা দেখো ভালো করে, তারপরে উত্তরটা আবার একবার চেষ্টা করব। তো প্রশ্নটা আছে, দুটি গাড়ি উচ্চ গতিতে একে অপরকে অতিক্রম করছে, তাদের পাশাপাশি চলার বিপদের কারণ। তো এর দাগ হবে এর সঠিক উত্তর, তাদের মাঝের অংশের বায়ুচাপ কমে যাওয়া। দুটো গাড়ি উচ্চ গতিতে একে অপরকে অতিক্রম করছে, তাদের পাশাপাশি চলার বিপদের কারণ তাদের মাঝের অংশের বায়ুচাপ কমে যাওয়া। অর্থাৎ 32 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 32 দাগের প্রশ্নে, 33 দাগের প্রশ্নে আমরা 32 দাগ দেখলাম, এবার 33 দাগের প্রশ্ন দেখব। রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? চোখের বালি, ঘরে বাইরে, চতুরঙ্গ, 4 অধ্যায়। তো 33 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ঘরে বাইরে উপন্যাসে। ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের বিভিন্ন নেতিবাচক দিক, যেমন সংকীর্ণ জাতীয়তাবোধ, সাম্প্রদায়িকতা, জাতিগত বিভেদ ইত্যাদি নিয়ে কিন্তু সমালোচনা করা হয়েছে এই ঘরে বাইরেতে। আশা করি তোমরা বুঝতে পারছো রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা করা হয়েছে। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 34 দাগের প্রশ্নে চলে যাব। কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং আর লর্ড ক্যানিং। তো এখানে 34 দাগের সঠিক উত্তর কী হবে? তো
চৌত্রিশ দাগের সঠিক উত্তর কী হবে আশা করি তোমরা কমেন্ট করবে। সূর্যাস্ত আইন। সালটা ছিল কিন্তু 1793, 1793 সাল, 1793, 1793। চলো, সূর্যাস্ত আইন লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন, আর এটা হচ্ছে 1793 সাল। চলো এবার 35 দাগের প্রশ্ন দেখি। একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার বেগ সর্বোচ্চ? ইলেকট্রন, প্রোটন, কিউটেরন, আলফা কণা। তো এখানে সঠিক উত্তর কী হবে? 35 দাগের সঠিক উত্তর, একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার বেগ সর্বোচ্চ? 35 দাগের সঠিক উত্তর কী আছে? এখানে যে কণাগুলি আছে দেখো, এই যে আলফা কণা আছে না, এই আলফা কণা হবে কিন্তু এর সঠিক উত্তর। কারণ আলফা কণাটির ভর ইলেকট্রন প্রোটনের ভরের তুলনায় বেশি। বুঝতে পেরেছো আশা করি? এখানে কিন্তু আলফা কণার মানে বেশি, কিন্তু আলফা কণার গতিশক্তি বেশি। ডির দাগ হবে সঠিক উত্তর, 35-এর ডি। হ্যাঁ, ইলেকট্রন প্রোটন হবে না। কেন হবে না? কারণ এই জায়গায় যে আলফা কণাটা আছে তার জন্যই। মানে এখানে যদি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরকম থাকতো সেই ক্ষেত্রে তুমি বলতে পারতে। আমরা 36 দাগের প্রশ্ন দেখব। কোন দেশ কাগজের মুদ্রার পরিবর্তে প্লাস্টিকের মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত নেয়? কোন দেশ কাগজের মুদ্রার পরিবর্তে প্লাস্টিকের মুদ্রার ব্যবহারের সিদ্ধান্ত নেয়? বলো, 36 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর কী হবে? কোন দেশ কাগজের মুদ্রার পরিবর্তে প্লাস্টিকের মুদ্রার সিদ্ধান্ত নেয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অস্ট্রেলিয়া। বিদ্যাগ হবে সঠিক উত্তর। কত সালে? এটা ছিল 1988, 1988 সালে। 1988 সালে প্রথম দেশ অস্ট্রেলিয়া, যারা কিন্তু প্লাস্টিকের মুদ্রা চালু করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অস্ট্রেলিয়া হবে সঠিক উত্তর 1988 সালে। চলো 37 দাগের প্রশ্ন দেখি। ভারত নিচের কোন সংস্থার পূর্ণ সদস্য? ইউ, সার্ক, NAFTA, আর কোনোটি নয়। তো এখানে 37 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই সার্ক হবে এর সঠিক উত্তর। সার্কে কিন্তু ভারত নিচের কোন সংস্থার পূর্ণ সদস্য? সার্কের কিন্তু পূর্ণ সদস্য। সার্কের হচ্ছে পুরো নাম তো অবশ্যই তোমরা জানো, তবুও একবার বলে রাখি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 38 দাগের প্রশ্ন আছে দেখো। কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল? কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল? লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, আর জন শোর। এর সঠিক উত্তর কী হবে? 38 দাগের সঠিক উত্তর, কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল? চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে 1799 সালে টিপু সুলতান লর্ড ওয়েলেসলির কাছে পরাজিত হন। তো এর সঠিক উত্তর হবে লর্ড ওয়েলেসলি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। লর্ড ওয়েলেসলির কাছে টিপু সুলতান কিন্তু মহীশূর যুদ্ধ, যেটা 1799 সালে হয়েছিল, সেই যুদ্ধে 1799 সালে মহীশূর যুদ্ধে টিপু সুলতান কিন্তু পরাজিত হন লর্ড কর্নওয়ালিসের হাতে। 39 দাগের প্রশ্ন বলবো কি আছে। 36 কেজি মিশ্রণে বালি সিমেন্টের ওজন অনুপাত 7:2। কত কিগ্রা বালি মেশালে ওই অনুপাত হবে 5:1? তা 36 কেজিতে আছে কত বালি আছে আর সিমেন্ট আছে 7:2। তা আমার সেটাকে 5:1 এক করতে হবে। তো কিছুই না, আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব। 7 আর 2 9 করব, তাহলে 36কে 9 দিয়ে ভাগলে 4 হবে। এবার 4কে 7 দিয়ে গুণ করলে 4 7 28 হচ্ছে বালি, আর 4 নং 36 যে 4 বলেছি তার 4কে 2 দিয়ে গুণ করবো, 4কে 7 দিয়ে গুণ করবো, আর 4কে 2 দিয়ে গুণ করবো। 4 দিনও 8 হচ্ছে সিমেন্ট, বালি 28, সিমেন্ট 8। এখন বলেছে কত কিগ্রা বালি মেশালে অনুপাতটি 5:1 হবে। তো তুমি বিভিন্ন রকমভাবে করতে পারো। বালি মেশাবো x কেজি মনে করো, তাহলে 28-এর সঙ্গে তুমি যোগ করো x আর নিচে দাও এই 8 সমান সমান 5/1, এটা করতে পারো। আবার তুমি বলতে পারো যে এখানে যেহেতু বলেছে ক কিগ্রা বালি মেশালে 5:1 হবে, তা 28-এর সঙ্গে কত যোগ করলে সেটা 5 দ্বারা ক্যালকুলেশন করলে কিন্তু ভাগ হয়ে যাবে। অর্থাৎ যদি তুমি 28-এর সঙ্গে 12 যোগ করো তাহলে 28 আর 12 হবে কিন্তু 40। এখন সেই 40কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে 5 8 40,
5 দিয়ে ভাগ করলে 8 হবে। সেই ক্ষেত্রে এখানে আমার কি হবে, তখন আমার বালি হয়ে যাবে 40, আর সিমেন্ট যেটা আছে সিমেন্ট 8 8ই থেকে যাবে। তাহলে সিমেন্ট কিন্তু 8 8 থেকে গেল, তো 40 আর 8 কিন্তু হয়। তো সেই ক্ষেত্রে 5 8 40, 8 1 8, 5:1 হচ্ছে। তাহলে আমি বলতে পারি 12 কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার তোমরা এখান থেকেও 12 বার করতে পারো, যেভাবে তো বার করতে পারো, তা মুখে মুখে হয়ে যায় বলে আমি এটা কিন্তু তোমাদের বলে দিলাম। এখন বলেছে 40 দাগের প্রশ্ন দেখো, কিছু পরিমাণ টাকা সরল সুদে 2 বছরে 756 টাকা, 3.5 বছরে 873 টাকা হলে টাকার পরিমাণ কত? তো এটা কিন্তু খুবই সহজ। কিছু পরিমাণ টাকা সরল সুদে 2 বছরে 756 টাকা, 3.5 বছরে 873 টাকা হলে আসল কত? তো দেখো 3 বছর আর 2 বছর, 3.5 বছর আর 2 বছরের গ্যাপ হচ্ছে 1.5 বছর, 1 2 বছর। আর এই 873 টাকা 756 এর এই গ্যাপটা, অর্থাৎ 873 থেকে 756 যদি আমরা বিয়োগ করি, তাহলে হয়ে যাবে কিন্তু 117 টাকা, 117। এটাতে বিয়োগ করলে 117, তাই এইটা সমান 117। এত বছরের সুদের পার্থক্য 117। তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে হলে এটা উল্টে যায়, 1 1 7 ইন্টু 2/3 হয়। আর এবার যেহেতু বলেছে 2 বছরের সুদ, তা 2 বছরের সুদ কত হবে? তাই 2টা এখানে গুণ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার এখানে 3 3 9 আর 2 দেবে 11, 3 9 27, 2 দ্বিগুণে 4 আর 39 যদি গুণ করি, 4 9 36, 4 হাতে 3, 3 4 12 আর 3 15, 154। এই যে ঠিক হচ্ছে তো? ও ওটা 6, 4 9 36 6, তাহলে 156। তাহলে 156 এখান থেকে বিয়োগ করে দেবো। 2 বছরে তো আমার 756 টাকা হয়েছিল, তাহলে সুদ হচ্ছে 156, 6 শূন্য, 5 শূন্য, 1 আর কত হলে 7, 6 হলে 7, অর্থাৎ 600 টাকা। তো দেখো এর সঠিক উত্তর কিন্তু 600 টাকার ডিপ দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটুখানি ক্যালকুলেশন প্রবলেমের জন্য কিন্তু এটা মানে এখানে আমার একটু ঘেঁচে গিয়েছিল। তো দেখো এর সঠিক উত্তর কিন্তু 600 টাকা। এই অঙ্কগুলো কিন্তু এইভাবে সহজেই সমাধান করা যায়, মুখে মুখে সমাধান করা যায়। চলো এবার আমরা 41 দাগের প্রশ্ন দেখি। ভারতে একটিমাত্র শুল্কমুক্ত বন্দর কোনটি? কান্দালা, কোচি, মারমাগাঁও আর হলদিয়া। শুল্কমুক্ত বন্দর, একটিমাত্র শুল্কমুক্ত বন্দর আছে, একটিমাত্র। তো এই শুল্কমুক্ত বন্দরের নাম কি? একটিমাত্র শুল্কমুক্ত বন্দর আছে, সেই বন্দরটার নাম কি বলো? 41 দাগের সঠিক উত্তর কি হবে? 41 দাগের সঠিক উত্তর হবে ভারতের একটিমাত্র শুল্কমুক্ত বন্দর, সেটা হচ্ছে কান্দালা। এর দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছো। ভারতের প্রথম এবং একমাত্র শুল্কমুক্ত বন্দর হলো কান্দালা বন্দর, যা কিন্তু বর্তমানে দীনদয়াল বন্দর নামে কিন্তু পরিচিত। তোমরা এটা কিন্তু পাশাপাশি জেনে নেবে, ঠিক আছে? আর সেটা কোথায় অবস্থিত বলতে পারবে কেউ? দীনদয়াল বন্দর নামে কিন্তু এটা পরিচিত। এখন বর্তমানে নাম হয়েছে এই কান্দালা বন্দরের, একমাত্র শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্দালা, তার বর্তমান নাম হয়েছে দীনদয়াল বন্দর। সেটা কোথায় অবস্থিত? তো এটা কিন্তু গুজরাটে অবস্থিত। কান্দালা বন্দরটি হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাটের কোথায় অবস্থিত? কোন জেলায়? গুজরাটের হচ্ছে কচ্ছ জেলায় অবস্থিত। গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। চলো 42 দাগের প্রশ্ন দেখি। কয়লা উৎপাদনের কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ আর উড়িষ্যা। কয়লা উৎপাদনে প্রথম কোন রাজ্য মানে প্রথম স্থান অধিকার করে? তো এখানে সঠিক উত্তর কী হবে? ঝাড়খণ্ডে কিন্তু মোট যে পরিমাণ কয়লা উৎপন্ন হয়, তার বেশিরভাগটা কিন্তু ঝাড়খণ্ড থেকে আমাদের আসে। তো ঝাড়খণ্ড কিন্তু মোট কয়লা মজুতের পরিমাণ দেশের মোট মজুতের প্রায় 26.4% কিন্তু এই ঝাড়খণ্ডে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 43 দাগের প্রশ্ন দেখি। 43 দাগের প্রশ্ন কী আছে? সাম্প্রদায়িক বাটোয়ারা কে চালু করে? র্যামসে ম্যাকডোনাল্ড, মাউন্ট ব্যাটেন, মোহাম্মদ আলী জিন্নাহ আর মহাত্মা গান্ধী। তো এর সঠিক উত্তর কী হবে? সাম্প্রদায়িক বাটোয়ারা কে চালু করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে 43-এর দাগ, এখানে র্যামসে ম্যাকডোনাল্ড। আচ্ছা তোমরা একটা কথা বলতে পারবে? র্যামসে ম্যাকডোনাল্ড ইনি হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেছিলেন। তো ইনি কে ছিলেন জানো তোমরা? এই র্যামসে ম্যাকডোনাল্ড কে ছিলেন? আচ্ছা এটা আমি বলে দিচ্ছি, ইনি ছিলেন একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এখন যদি বলা হয় কত সালে এই বাটোয়ারা নীতিটা চালু করেছিলেন? সাম্প্রতিক বাটোয়ারা নীতি হচ্ছে 1932 সালের 16ই আগস্ট কিন্তু এটা চালু করেছিলেন এই রামসে ম্যাকডোনাল্ড। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের যে প্রশ্নটা আছে দেখো 44 দাগের প্রশ্ন।
44 দাগের প্রশ্ন আছে, বিশ্বের কোন দেশের সংবিধানে মৌলিক অধিকারগুলো সবচেয়ে বিস্তৃতভাবে আলোচিত হয়? বলো সঠিক উত্তর কী হবে? বিশ্বের কোন দেশের সংবিধানে মৌলিক অধিকারগুলি সবচেয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়? ব্রিটেন, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত। 44 দাগের সঠিক উত্তর কী হবে? 44 দাগের সঠিক উত্তর কী হবে? বিশ্বের কোন দেশের সংবিধানে মৌলিক অধিকারগুলি সবচেয়ে বিস্তৃতভাবে আলোচিত হয়? ব্রিটেন, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত। 44 দাগের সঠিক উত্তর কী হবে? সম্ভবত এটা কিন্তু বিশ্বের কোন দেশের সংবিধানে মৌলিক অধিকারগুলি সবচেয়ে বিস্তৃতভাবে আলোচনা আছে, সেটা আমাদের দেশ ভারত। ভারতে কিন্তু এটা মানে বিস্তারিত করে আলোচনা থাকে। ভারতীয় সংবিধানের 3য় খণ্ডে অনুচ্ছেদ 12 থেকে 35 ভারতের মৌলিক অধিকারগুলি নিয়ে কিন্তু বিস্তৃতভাবে আলোচনা করা আছে। এই যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার নিয়ে কিন্তু ভারতের সংবিধানেই কিন্তু বিস্তৃতভাবে আলোচনা করা আছে। চলো আমরা 45 দাগের প্রশ্নে চলে যাই। রিভার্স রেপো রেট হলো, আগের দিন একটা প্রশ্নের প্র্যাকটিস সেটে আমি এটা কিন্তু বলে দিয়েছি, সেটা ছিল কর্মসংস্কৃতি পেপার থেকে ছিল। কর্মসংস্কৃতি থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেটে কিন্তু এটা ছিল রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাংকে টাকা ধার বা জমা দেয়, যে হারে অন্যান্য ব্যাংক রিজার্ভ ব্যাঙ্কে টাকা ধার বা জমা দেয়, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন অর্থকারী সংস্থাকে টাকা ধার দেয়, এ এবং সি দুটোই। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এটাই 45 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, যে হারে অন্যান্য ব্যাংক রিজার্ভ ব্যাংকের টাকা ধার বা জমা দেয় সেটাকে বলা হয় রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট RRR। 46 দাগের প্রশ্ন আছে, দেখো নিম্নলিখিত সংখ্যা শ্রেণীটিতে পূর্ণ করো। নিম্নলিখিত সংখ্যা শ্রেণীটি পূর্ণ করুন। এখানে আছে 2, 8, 14, 24, 34, 48 জিজ্ঞাসা চিহ্ন। বলো এখানে এর সঠিক উত্তর কী হবে? নিম্নলিখিত সংখ্যা শ্রেণীটি পূর্ণ করুন। তো এই সংখ্যা শ্রেণীটি পূর্ণ করুন মানে 46 দাগের উত্তর কী হবে বলো? 46 দাগের সঠিক উত্তর কী হবে? নিম্নলিখিত সংখ্যা শ্রেণীটি পূর্ণ করুন। বলো এর সঠিক উত্তর কী হবে? 46 দাগের সঠিক উত্তর কী হবে? তো 46 দাগের সঠিক উত্তর দেখো এখান থেকে একটা দেখো এই দুটোর পার্থক্য কত? 2 আর 8-এর পার্থক্য দেখো 6, 8, 6 পার্থক্য 6। এখানে 14 আর 24-এর পার্থক্য দেখো 10, 24 আর 34-এর পার্থক্য দেখো সেখানেও 10, 34 আর 48-এর পার্থক্য দেখো, 34 আর 48-এর পার্থক্য কিন্তু 14। তাহলে আমরা কিন্তু এখানে 6, 6, 10, 10, 14, 14 করবো। তাহলে 48 আর 14 কত হবে? সেটা করলেই হয়ে যাবে। 48 আর 14 হচ্ছে 8 আর 4 12, 2 হাতে 1, 1 আর 1 2 আর 4 6, 62। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হলো 62। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুন্দরভাবে কিন্তু এসব সহজে সমাধান করা যায়। আমরা পরের প্রশ্নে চলে যাব 47 দাগের প্রশ্নে। পোভার্টি অ্যান্ড অ্যানাব্রিটিস রুল ইন ইন্ডিয়া কে রচনা করেন? পোভার্টি অ্যান্ড অ্যানাব্রিটিস রুল ইন ইন্ডিয়া কে রচনা করেন? রমেশচন্দ্র দত্ত, দীনবন্ধু মিত্র, দাদাভাই নৌরোজি, মৌলানা আবুল কালাম আজাদ। তো 47 দাগের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে সিদ্ধাক দাদাভাই নৌরোজি। দেখো এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেকেই এই প্রশ্নের সাথে সম্মুখীন হওনি। আগে যে রিজনিংটা করেছি রিজনিংটার সঙ্গেও তোমরা কিন্তু এখনও পর্যন্ত কোনোদিন সম্মুখীন হওনি। তো এইরকম নিত্য নতুন একমাত্র আর এডুকেশন স্কুল তোমাকে দেবে। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। চলো আমরা 48 দাগের প্রশ্নে চলে যাই। 48 দাগের প্রশ্ন কী আছে? যে বৃহত্তম সংখ্যা দ্বারা 650, 775 এবং 1250কে ভাগ করলে প্রতিবারই একই ভাগশেষ থাকবে তা হলো 15, 25, 30 আর 50। তো এর মধ্যে সঠিক উত্তর কী হবে? যে বৃহত্তম সংখ্যা দ্বারা 650, 725, 1250কে ভাগ করলে প্রতিবারই এক ভাগশেষ থাকবে। তো এর সঠিক উত্তর কী হবে? তো এইসব ক্ষেত্রে অঙ্ক কিভাবে তুমি সমাধান করবে? এইসব ক্ষেত্রে তোমার অঙ্ক সমাধান করা হচ্ছে এটার কোথায় গসাগু। গসাগু যদি তুমি করো তাহলে 650কে 775 দিয়ে গসাগু করবে। তাহলে একবার দিলে কত হবে? 650, 1কে 650। এখান থেকে আমি 5 করতে 5 করবো, 5 আর কত হলে 7, 2 হলে 7, 6 আর কত হলে 7, 1 হলে 7, 125 হয়। এবার 650টা আমি এখানে দেবো, তাহলে এখানে 5 দিয়ে দেবো। তাহলে 5, 25, 5, 1, 5, 5, 5, 25, 5 হাতে 2, 5, 2, 10, 2, 12, 2 হাতে 1, 5, 1, 5, 1, 6, 625 হয়। এখান থেকে আমরা 25টা নেব আর এইবার 125টা আমরা এখানে দেবো।
তাহলে হচ্ছে কত 5 25 125, 5 25 125 অর্থাৎ 25 হয়ে যাচ্ছে কিন্তু এখানে গসাগু। তো এখানে আমার 1250কে যদি 25 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে কিন্তু গসাগু পাবো 25, তাহলে 1250। আমি কিন্তু লসাগু নিয়মে গসাগুটা করলাম না, করতে পারতাম হয়তো, কিন্তু বড় বলে করলাম না। 25 5 25 125, 125, তো এই শূন্যটা নেমে যায়, তার মানে এখানে হয়ে যায় শূন্য। তো এইটা কিন্তু 25 হবে এর সঠিক উত্তর, মিলে যাচ্ছে। তাহলে এর সঠিক উত্তর হবে 25। 25 দিয়ে যদি 450 775 1250কে ভাগ করো তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু একই ভাগশেষ থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন কি আছে? 49 দাগের প্রশ্ন। 49 দাগের প্রশ্ন দেখো, এ বি সি ব্যক্তিগতভাবে কাজ করার সময় একটি কাজ যথাক্রমে 20, 5 এবং 4 দিনে সম্পন্ন করে। যদি তারা সবাই মিলে কাজ করে তবে কাজটা করতে কতদিন সময় লাগবে? আমি তোমাদেরকে একটা কথা বলবো, এইসব অঙ্কগুলো কিন্তু সহজেই সমাধান করা যায়, সহজেই সমাধান করতে পারবে। তবে সেটা হচ্ছে কিছু নিয়ম আছে, সেই নিয়মে গেলে কিন্তু তিনটির সমাধান কীভাবে হয় করা যায়। ঠিক আছে? তো এখানে আমি জাস্ট 1 এর 20 আর 1 এর 5 আর 1 এর 4 দিয়ে যোগ করব। যোগ করলে এখানে 20 হয় লসাগু, এখানে আমার 1 থাকে, এখানে 4 থাকে, এখানে আমার 5 থাকে। তো 4 এর 1 5, 5 এর 1 6, 6 আর 4 10, তাহলে 10/20, 10/20 মানে 1 এর 2 হয়। 10/20 মানে 1 এর 2। তাহলে এই যে 1 এর 2 অংশ কাজ, মানে এটা 1 এর 2 হবে, তো 1 এর 2 অংশ কাজ এটা সবাই একসঙ্গে করে একদিনে। 1 অংশ কাজ করবে কত? তাহলে 2 দিনে। 2 গুণ 1 হয়ে যাবে, তাহলে 2 দিনে। আশা করি বুঝতে পেরেছো। বিদ্যা হবে সঠিক উত্তর। এগুলো একদম পাতিভাবে সহজে করা যায়, দেখলেই উত্তর বলা যায়। তো 50 দাগের প্রশ্নের উত্তর কী হবে? প্রশ্নচিহ্নের স্থানে কোন সংখ্যাটি হবে? দেখো এই জায়গায় যে প্রশ্নচিহ্নের স্থান আছে, এই প্রশ্নচিহ্নের স্থানে তোমার কোন সংখ্যাটা বসবে। তো এটার উত্তর কী করে তুমি এটাকে সমাধান করবে? যেহেতু এখানে দেখো, এখানে তুমি কিভাবে এটা সমাধান করবে দেখো, তুমি এটাকে একটা কাজ করো, এই দুটো গুণ করো, গুণ করলে পাচ্ছ 9, এই দুটো গুণ করো, এই দুটো গুণ করলে পাচ্ছ 30, তা 30-এর সঙ্গে 9 যোগ করো, তাহলে হচ্ছে কত? 39। সেমভাবে 4 4 16 করো, 5 7 35 করো, 16 35 কিন্তু হচ্ছে কত? 51। তো দেখো এখানে 51। আশা করি বুঝতে পেরেছো। এই 39, এখানে 39, তাহলে এখানে 3 4 12, 5 5 25, 25 আর 12 37। দেখো বিদ্যা হবে সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। 51 দাগের প্রশ্ন কি আছে? 51 দাগের প্রশ্নের উত্তর করো। এ বি সি ডি ই 5 জন একই সারিতে দাঁড়িয়ে আছে। ডি আছে ইর ডান দিকে, আর বি আছে ই এর বাম দিকে, কিন্তু এর ডান দিকে। ডি আছে সি এর বাম দিকে। বাম দিকের শেষ প্রান্তে কে আছে? বাম দিকের শেষ প্রান্তে তোমার কে আছে সেটা দেখাতে হবে। তাহলে আমি এ বি সি ডি ই 5 জন একই সারিতে দাঁড়িয়ে আছে। ডি আছে ই এর ডান দিকে, ডি আছে ই এর ডান দিকে। তাহলে আমি যদি এখানে ই লিখি, এখানে আমি ধরো ই লিখলাম, ই আছে কি আছে? ডি আছে ই এর ডান দিকে, ডি আছে ই এর ডান দিকে। দেখো ইর ডান দিকে কিন্তু ডি আছে। ঠিক আছে? এবার বলছে বি আছে ই এর বাম দিকে, তাহলে আমি এখানে বি দিলাম, ইর বাম দিকে বি। কিন্তু এর ডান দিকে, বি আছে ইর বাম দিকে কিন্তু এর ডান দিকে, তাহলে আমরা এখানে এ দিলাম, এর ডান দিকে। ডি আছে সি এর বাম দিকে, ডি আছে সি এর বাম দিকে, তো সির বাম দিকে মানে ডি এর দিকে। তাহলে এ বি সি ডি ই কিন্তু একই সারিতে থাকলো। এখন বলছে বাম দিকের শেষ প্রান্তে কে আছে, তাহলে এই দিক থেকে এই দিকের শেষ প্রান্তে কে আছে? তো এই দিকের শেষ প্রান্তে আছে এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এ হবে এর সঠিক উত্তর, এর দাগ। 52 দাগের প্রশ্ন কি আছে? 51 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো 52 দাগের প্রশ্ন আমরা দেখি। প্রিন্সিপাল শব্দটির অক্ষরগুলো দিয়ে বিকল্পের কোন শব্দ তৈরি করা যাবে না? তো 52 দাগের সঠিক উত্তর কি হবে? এই শব্দটা দিয়ে কোন শব্দ তৈরি করা যাবে না? তো এখানে দেখো এখানে যেগুলো আছে তার মধ্যে ডির অপশানে দেখো এই যে ই আছে না, ই কিন্তু এই শব্দের মধ্যে নেই, তাই এই শব্দটা কিন্তু এই শব্দ দিয়ে তৈরি করা যাবে না। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে কিন্তু 52 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। চলো দেখি। দেখো নিম্নে প্রদত্ত তথ্যগুলি সঠিকভাবে বিশ্লেষণ করে প্রশ্নগুলো উত্তর দাও। এই জায়গাটায় আমি আর একটু প্রশ্ন করাচ্ছি। দেখো
এই 53 থেকে 55 পর্যন্ত বলছে নিম্নে প্রদত্ত তথ্যগুলো সঠিকভাবে বিশ্লেষণ করে প্রশ্নগুলো উত্তর দাও। ABCDEF 6জন ব্যক্তি আছে, এইটা তোমরা মনে রাখবে, আমরা ওই পিঠে গেলে এখানে আর চলে আসতে পারবো না, ঠিক আছে? তো ABCDEF 6জন ব্যক্তি আছে, সি হয় এফ এর, এবার ওইদিকে চলো, সি হয় এফ এর, এটা আমরা লিখে রাখছি, প্রথমত এখানে লিখে রাখছি সি হয় এফ এর, সি হয় এফ এর, সি হয় এফ এর বোন, ঠিক আছে? বি হয় ই এর স্বামীর ভাই, ডি হয় এর বাবা এবং এফ এর ঠাকুরদা। এখানে দুজন পিতা আছে, তিনজন ভাই এবং একজন মাতা আছে। তো এখানে মাতাটা কে থেকে যাচ্ছি, সি হয় এফ এর বোন, এফ হচ্ছে এই যে এফ এর বোন হচ্ছে সি, ভালো করে বুঝবে। সি হয় এফ এর বোন, বি হয় ই এর স্বামীর ভাই, তাহলে বিটা আমরা এখানে দিলাম, আর ডি হয় এর বাবা, ডি হয় এর বাবা, এর বাবা হয় ডি, তাহলে এটা আমি যদি এই জায়গায় রাখি তাহলে ডি হয় এর বাবা, ডি হয় এর বাবা এবং এফ এর ঠাকুরদা, এবং এফ এর ঠাকুরদা হচ্ছে ডি, তার মানে এটার সঙ্গে এটা একটা সম্পর্ক আছে। এখানে দুজন পিতা আছে, এখানে বলছে বি হয় ই এর স্বামী, তা ভাই পাচ্ছি কে কে, ভাই পাচ্ছি এখানে এখানে হচ্ছে এফ এ আর ই, সম্ভবত এই ইটা হচ্ছে ভাই হবে, যেহেতু ই হলো বি এর স্বামী, ও তার মানে ইটা হচ্ছে স্ত্রী আর এটা হচ্ছে স্বামী, তার মানে এই একটা ভাই, এই একটা ভাই, এই একটা ভাই, এই তিনটি ভাই, তিনজন ভাই, একজন মাতা আছে, মাতা এটা হবে, তিনটে ভাই এটা হবে, বাবা হবে ডি। তো এবারে বলছে এখানে দুজন পিতা আছে, দুজন পিতা আছে, দুজন পিতা কে, এখানে মাতা কে, তো মাতা এখানে ই, এটা ঠিক আছে, কিন্তু ই এর স্বামী কে, ই এর স্বামী, ই এর স্বামী তাহলে এ হবে, ই এর স্বামী হচ্ছে এ হবে, ই এর স্বামী এ। আর এখানে বলছে এখানে কতজন পুরুষ আছে, তো পুরুষ কতজন আছে, তিনজন ভাই, তিনজন ভাই, তিনজন ভাইয়ের মধ্যে তো এ আছে, আবার দুজন পিতা আছে, তার মানে ভাইয়ের মধ্যেও আবার পিতা আছে, তার মানে এখানে 55 দাগের উত্তর কি হবে, তোমার হচ্ছে পুরুষ হবে 4 জনা আর ই এর স্বামী হবে এ, তো এই হবে সঠিক উত্তর, অর্থাৎ 53 হবে ডির দাগ, 54 হবে সির দাগ আর 55 হবে ডির দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে সঠিক উত্তর এটাই। তো চলো এবার আমরা চলে যাই 56 দাগের প্রশ্নে। ইনস্টিটিউশন শব্দটির সাংকেতিক ভাষায় এটা লেখা হলে এই শব্দটিকে কি লেখা হবে? 56 দাগের সঠিক উত্তর কি হবে? ইনস্টিটিউশন এটা লেখা হচ্ছে এই শব্দে, এই শব্দে লেখা হচ্ছে, তাহলে এই শব্দটিকে কি লেখা হবে? 56 দাগের সঠিক উত্তর কি হবে? তো এটা দেখো সম্ভবত এটাকে তোমার উল্টো করে লিখেছে, এখানে এন এসছে, এখানে ও এসছে, এখানে আই এসছে, এরকম করে উল্টো করে লিখেছে, তার মানে তোমার এটাকে প্রথমে এদিকে আনতে হবে, তার মানে প্রথমে এন আসবে, শেষে পি আসবে, সবার কিন্তু তাই লেখা আছে। তাহলে তার মধ্যে দেখো এই যে ডির দাগটা কিন্তু ঠিকঠাক লেখা আছে, সব উল্টো করে লেখা আছে, এখান থেকে অপোজিট, এখান থেকে গোড়ায় নিয়ে এসছে, তো এখানে এনটা আসলো, তারপরে ওটা আসবে, তারপরে আইটা আসবে, তারপর টি আসবে, সি আসবে, ই আসবে, এফ আসবে, তারপরে আর ই, তারপরে পি। তো দেখো এখানে কিন্তু এন ও আই টি সি ই এফ আর ই পি, এটাই কিন্তু এর সঠিক উত্তর ডির দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 57 দাগের প্রশ্ন কি আছে, ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশনের গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? বলতে পারবে এটা? 57 দাগের সঠিক উত্তর কি হবে? 56-7 এর সঠিক উত্তর কি হবে? তো 57 দাগের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়? তো 57 দাগের সঠিক উত্তর হবে বি, ভারতীয় সংবিধানের সরকারি ভাষা কমিশনের গঠনের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে, যা কিন্তু সংবিধানের অনুচ্ছেদ 344-এর এতে কিন্তু বর্ণনা করা আছে।
344-এর এতে কিন্তু এটা বর্ণনা করা আছে, বুঝতে পেরেছো? তো এটা সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, অর্থাৎ রাষ্ট্রপতি। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 58 দাগের প্রশ্ন কি আছে? পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল 1935 সালে ভারত শাসন আইন অনুসারে, ভারত সংবিধানের বিধান অনুসারে, ক্যাবিনেটের সিদ্ধান্ত দ্বারা, জাতীয় উন্নয়ন পর্ষদের সুপারিশ অনুসারে। তো এটা কি হবে 58 দাগের সঠিক উত্তর? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, ক্যাবিনেট সিদ্ধান্ত দ্বারা কিন্তু এটা করা হয়। 1946 সালে কিন্তু ব্রিটিশ সরকার ভারতের ক্ষমতা হস্তান্তরের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে চেয়েছিল, তাই কিন্তু ব্রিটিশ ক্যাবিনেট সিদ্ধান্ত দ্বারা পরিকল্পনা মিশন গঠন করা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সালটা ছিল কিন্তু 1946 সালে পরিকল্পনা কমিশন গঠন করা হয় ক্যাবিনেট সিদ্ধান্ত দ্বারা। 59 প্রশ্নের উত্তর কী আছে? ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থাটিকে কোঅপারেটিভ ফেডারেলিজম বলে আখ্যা দিয়েছে। তো এর সঠিক উত্তর কী হবে? কেসি হোয়ার্ড, মরিস জোন্স, গ্রানভিল, অস্টিন, ডক্টর আম্বেদকর। তো এখানে 59 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর কিন্তু কেসি হোয়ার্ড। চলো 60 দাগের প্রশ্ন দেখো। ভারতের কৃষিক্ষেত্রে অধিকাংশে এই বৈশিষ্ট্যটা দেখা যায়: বৃহদায়তন কৃষিজাত, ধনতান্ত্রিক কৃষি, ক্ষুদ্রায়তন কৃষিজাত, সমবায় কৃষিজাত। তো ভারতের কৃষিক্ষেত্রে অধিকাংশ অংশে এই বৈশিষ্ট্যটা দেখা যায়। কোন বৈশিষ্ট্যটি দেখা যায়? 60 দাগের সঠিক উত্তর কী হবে? ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশে এই বৈশিষ্ট্যটি দেখা যায়, এটার সঠিক উত্তর হবে সিদ্ধাক হবে সঠিক উত্তর, ক্ষুদ্রায়তন কৃষিজাত। ঠিক আছে, ক্ষুদ্রায়তন কৃষিজাত। এখানে ক্ষুদ্রায়তন কৃষিজাত বলতে ছোট আকারের একটি কৃষি খামারকে বোঝায়, যেখানে কিন্তু মালিক এবং কৃষকের নিজস্ব জমি থাকে এবং তারা নিজেরাই বা তাদের পরিবারের সদস্য ও শ্রমিকদের নিয়ে সে জমি চাষ করে। আশা করি তোমরা বুঝতে পারছো, 60 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। 61 দাগের প্রশ্ন আছে, নিম্নের কোনটির কারণে মুদ্রাস্ফীতি ঘটতে পারে? মুদ্রাস্ফীতি ঘটতে পারে কোন কারণে? অর্থের পরিমাণ বৃদ্ধি, উৎপাদন হ্রাস, অর্থের সরবরাহ বৃদ্ধি, উৎপাদন হ্রাস, অর্থের সরবরাহ হ্রাস ও অর্থের বৃদ্ধি। 61 দাগের সঠিক উত্তরটা কী হবে তোমরা বলো দেখি, কমেন্ট করো। 61 দাগের সঠিক উত্তর কী হবে? মুদ্রাস্ফীতি সাধারণত অতিরিক্ত অর্থ সরবরাহ এবং চাহিদার তুলনায় উৎপাদন হ্রাস হলে কিন্তু ঘটে। আশা করি তোমরা বুঝতে পেরেছো মুদ্রাস্ফীতি কখন হয়, কখন ঘটে। মুদ্রাস্ফীতি সাধারণত অতিরিক্ত অর্থ সরবরাহ এবং চাহিদার তুলনায় উৎপাদন হ্রাস, এটা হলে কিন্তু মুদ্রাস্ফীতি ঘটে। তো এখানে সঠিক উত্তর হবে অর্থ সরবরাহ বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 61 দাগের সিদ্ধাক সঠিক উত্তর। চলো 62 দাগের প্রশ্নে চলে যায়, তোমরা কমেন্ট করো। 62 দাগের প্রশ্ন আছে, মানবদের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? এখানে আছে মেসেন্ট্রি, এডিনয়েডস, কোলন আর ভালভা। তো 62 দাগের সঠিক উত্তর কী হবে? মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? 62 দাগের সঠিক উত্তর কী হবে? মেসেন্ট্রি, এডিনয়েডস, কোলন, ভালভা। এর সঠিক উত্তর কী হবে? তো মানবদেহের পেটের অভ্যন্তরে অবস্থিত মেসেন্ট্রিকে 79তম অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়, যেটি অন্ত্রকে মানুষের পশ্চাৎপদ প্রাচীরের সঙ্গে যুক্ত করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সঠিক উত্তর হবে কিন্তু মেসেন্ট্রি, অর্থাৎ এর দাগ। 62 দাগের সঠিক উত্তর হবে এর দাগ, মেসেন্ট্রি। এটা কিন্তু মানব শরীরের 79তম অঙ্গ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 63 দাগের প্রশ্ন কি আছে? কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে? জিঙ্ক, কপার, ব্রোন, ম্যাঙ্গানিজ। এটা কিন্তু আমি অনেকবার বলে দিয়েছি, চ্যানেলে ভিডিও আপলোড করেও কিন্তু এটা বলে দিয়েছি। তো এটা কোনটার অভাবে ঘটে গাছের সাদা মুকুল রোগটি ঘটে? 63 দাগের প্রশ্ন, দেখবে গাছের মুকুল সাদা হয়ে যাচ্ছে, এর মধ্যে কোনটির অভাবে? তো সঠিক উত্তর কী হবে? অবশ্যই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি হয়? তো এখানে সঠিক উত্তর হবে জিঙ্ক, এর দাগ হবে সঠিক উত্তর। জিঙ্কের অভাবে কিন্তু এই গাছের সাদা মুকুল রোগটি হয়। জিঙ্ক হলো উদ্ভিদের জন্য প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান, যার অভাবে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। এর ফলে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার কারণে বিভিন্ন রোগ যেমন সাদা মুকুল রোগ হতে পারে এই জিঙ্কের অভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবচেয়ে বড় ব্যাপার, এর কিন্তু বৃদ্ধি ব্যাহত হয়, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। চলো 64 দাগের প্রশ্ন দেখি। এখানে 64 দাগের যে প্রশ্নটা আছে দেখো, আমরা একটু এদিকে সরিয়ে নিয়ে যাচ্ছি। 64 দাগের প্রশ্ন,
খুব সুন্দর একটা প্রশ্ন আছে। এই রকম প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টেনলেস স্টিলে কোন ধাতু থাকে? স্টেনলেস স্টিলে কোন ধাতু থাকে? কপার ও নিকেল, নিকেল এবং ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং নিকেল, জিঙ্ক এবং ক্রোমিয়াম। 64 দাগের সঠিক উত্তর কী হবে? স্টেনলেস স্টিলে কোন কোন ধাতু থাকে? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে স্টেনলেস স্টিল সাধারণত ক্রোমিয়াম আর নিকেলের কিন্তু উপস্থিতি দেখা যায়। নিকেল এবং ক্রোমিয়ামের সংকর ধাতু হচ্ছে স্টেনলেস স্টিল, ক্রোমিয়াম আর নিকেল। তো এখানে এই যে নিকেল এবং ক্রোমিয়াম আছে, এটা হবে সঠিক উত্তর। ক্রোমিয়াম থাকে কত? 10 থেকে 15% থাকে ক্রোমিয়াম, 10 থেকে 15 না সরি 10 থেকে 30% থাকে ক্রোমিয়াম। আর নিকেল থাকে কত? নিকেল থাকে 0 থেকে তোমার 0 থেকে 22-25 পর্যন্ত থাকে নিকেল। নিকেল এবং ক্রোমিয়াম কিন্তু মিশে কিন্তু স্টেনলেস স্টিল তৈরি হয়। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 65 দাগের প্রশ্ন আছে, দেখো, কোনো বস্তুর বেগ অর্ধেক করলে তার গতিশক্তি, কোনো বস্তুর বেগ যদি অর্ধেক করা হয় তাহলে তার গতিশক্তি কী হবে? দ্বিগুণ হবে, অর্ধেক হবে, চতুর্থাংশ হবে, কোনোটি নয়। কোনো বস্তুর বেগ যদি অর্ধেক করা হয় তাহলে তার গতিশক্তি কী হবে? তো গতিশক্তি বেগের বর্গের সঙ্গে সমানুপাতিক হয়। গতিশক্তি বেগের বর্গের সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ এখানে বলছে বেগের অর্ধেক হবে, তার মানে 1/4 হবে, বর্গের সমানুপাতিক 1/4 হবে। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 66 দাগের প্রশ্ন দেখব। 66 দাগের যে প্রশ্নটা আছে, দেখো, নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে। নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে কারণ কি? ইনসার্জেন্সি, স্থানান্তর কৃষি, নগরায়ন আর দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে কোন কারণে? কোন কারণে? এর মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিন্তু আসতে পারে। নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে, এর কারণ কি? 66 দাগের সঠিক উত্তর কী হবে? স্থানান্তর কৃষি বা ঝুম চাষের ফলে কিন্তু বনভূমি কেটে পরিষ্কার করা হয় এবং সেখানে কিছু বছর চাষ করা হয়। ঝুম চাষের ফলে মাটির উপরের স্তরটি দ্রুত ক্ষয়ে যায়, এর ফলে কিন্তু মাটি অনুর্বর হয়ে উঠেছে। তাহলে এখানে আমার সঠিক উত্তর কী হবে? স্থানান্তর কৃষি, অর্থাৎ ঝুম চাষ এটা স্থানান্তর কৃষির পর্যায়ে পড়ে। তো এটা হচ্ছে কিন্তু বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 67 দাগের প্রশ্নে চলে যাব। ভারতীয় সময় গণনা করা হয়, এইটা কিন্তু গ্রুপ ডিতে পড়েছিল এই প্রশ্নটা। ভারতীয় সময় গণনা করা হয় 32 ডিগ্রি 30 মিনিট ই দ্রাঘিমা রেখা অনুযায়ী। বির অপশান, সির অপশান, দেখো ডির অপশান। তো এর মধ্যে সঠিক উত্তর কী হবে? 67 দাগের এই যে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ 82 ডিগ্রি 30 মিনিট ই দ্রাঘিমা রেখা অনুযায়ী কিন্তু এলাহাবাদে অবস্থিত। আশা করি মানে এই দ্রাঘিমা রেখা যা কিন্তু এলাহাবাদে অবস্থিত, ভারতীয় সময় গণনা করা হয় এইটা ধরে, এই দ্রাঘিমা রেখা ধরে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিন্তু এলাহাবাদে অবস্থিত। এটা কিন্তু এনটিপিসিতে সম্ভবত এই প্রশ্নটা পড়েছিল, এলাহাবাদ এইটা পড়েছিল, মানে বলতে পারিনি স্টুডেন্ট, তবুও আমার মনে হচ্ছে যে এটা ওদের পড়েছিল। তো ক্লিয়ার বলতে পারিনি বলে প্রশ্নটা নেওয়া হয়নি। তো চলো এনটিপিসির প্রশ্ন মনে হয় এটা পড়েছিল। 68 দাগের প্রশ্ন দেখব। 68 দাগের প্রশ্ন আছে, হেড কাউন্ট রেশিও HCR ভারতের বহুলভাবে ব্যবহৃত হয় নিচের কোনটির পরিমাপের হিসাবে? দরিদ্র, দরিদ্র, অসাম্য, আয় আর জনসংখ্যা। তো 68 দাগের সঠিক উত্তর কী হবে? কমেন্ট করো 68 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই দরিদ্রতার হিসেবে কিন্তু এটা করা হয়, কাউন্ট করা হয়। এর দাগ হবে সঠিক উত্তর। 69 দাগের প্রশ্ন আছে, ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে তখন আমাদের রপ্তানি সস্তাতর ও আমদানি দাম বাড়ে।
তো এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে? আমদানি সস্তাতর ও রপ্তানির দাম বাড়ে, আমদানি রপ্তানি দুইয়ের দাম বাড়ে, আমদানি এবং রপ্তানির উপর কোনো প্রভাব পড়ে না। তো এখানে 69 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে আমদানি রপ্তানি সস্তাতর ও আমদানি খরচ বাড়ে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। সবুজ বিপ্লব বৃদ্ধি চিহ্নিত করে, বলো সবুজ বিপ্লব, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবুজ বিপ্লব বৃদ্ধি চিহ্নিত করেছে, এর মধ্যে কোনটি সবুজ বিপ্লবের জন্য দায়ী বলো? গমের উৎপাদনশীলতা, আঞ্চলিক বৈষম্য, ব্যক্তিক বৈষম্য, আর উপরের সবগুলি। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? সবুজ বিপ্লব বৃদ্ধি চিহ্নিত করে গমের উৎপাদন। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা এই প্রশ্নের সঠিক উত্তর করেছো দীপিকা। সবুজ বিপ্লব হলো 1960-এর দশকের উন্নয়নশীল দেশগুলিতে উচ্চ ফলনশীল ফসলের জাত ব্যবহার করে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করার একটি প্রক্রিয়া, যাকে আমরা সবুজ বিপ্লব বলি। এই সময় ভারত এবং মেক্সিকোতে গম এবং ধানের উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে গমের জায়গায় যদি ধান দেওয়া থাকতো এবং যদি বলতো গম এবং ধান দুটোই, তাহলে কিন্তু এটাই হবে এর সঠিক উত্তর, গম এবং ধান। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের পদমর্যাদা কী? কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের পদমর্যাদা কী? লেফটেন্যান্ট গভর্নর, চিফ কমিশনার, প্রশাসক, আর উপরের সবকটি। তো 71 দাগের সঠিক উত্তর কী হবে? তোমরা কি বলতে পারবে? এটা কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর পদটি ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। এখানে কিন্তু আমি এটা বলে দিলাম, লেফটেন্যান্ট গভর্নর পদটি ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসকদের পদমর্যাদা লেফটেন্যান্ট গভর্নর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর দাগ হবে সঠিক উত্তর। 72 দাগের প্রশ্ন দেখব, খুব সুন্দর একটা প্রশ্ন এবং অঙ্ক প্রশ্ন। এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চার জল পূর্ণ হতে যথাক্রমে 7.5 এবং 5 মিনিট সময় লাগে। অপর নল সি দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চাটি 14 লিটার জল বাইরে বেরিয়ে যায়। 3টি নল একসঙ্গে খুলে দিলে ওই ভর্তি চৌবাচ্চা 60 মিনিটে পুরোপুরি খালি হয়ে যায়, তবে চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা কত? তো এই যে প্রশ্নটা তোমাদের আমি নিমেষে সমাধান করে দিচ্ছি। আজকের পরের থেকে তোমরা ভুলবে না কিভাবে এরকম প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলের গ্রুপ ডি যাবতীয় পরীক্ষার জন্য কিন্তু এরকম জিনিস আছে। দেখো এবি কিন্তু কত মিনিটে জলপূর্ণ হয় সেটা দিয়েছে, আবার সি কত মিনিটে খালি হয় সেটা বলেছে, আবার 3টি নল একসঙ্গে দিয়ে কত মিনিটে পুরোপুরি খালি হয় সেটাও কিন্তু দিয়েছে। তাহলে এখানে বলছে চৌবাচ্চাটির জল ধারণের ক্ষমতা কত, মানে কত লিটার জল ও ধারণ করতে পারে। তো এই প্রশ্নটা কিভাবে এর উত্তর বার করতে হয় একদম সহজ নিয়ম শিখাই দেব। তার আগে দেখি কেউ কমেন্ট করেছে কি না। কমেন্ট যদি উত্তর দিতে পারে তবে খুবই ভালো। দেখো এই জায়গাটায় সম্ভবত এখানে ধরে কি না সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি তোমাদের একটা জিনিস বলবো, এই যে 14 লিটার জল বেরিয়ে যায় সি দ্বারা, প্রতি মিনিটে 14 লিটার জল বেরিয়ে যায়, তাই তুমি 14টা এখানে দেবে, দিয়ে কী করবে, এই জায়গাটা একটা ব্র্যাকেট শুরু করবে, এখানে কিন্তু গুণ, এটা কিছু নেই মানে গুণ। এইবারে তোমার বলছে 7.5 লিটার, আর 7.5 এবং 5 মিনিটে পূর্ণ হয়, তাই তুমি 7.5 আর 5 গুণ করবে, 7 দিনে 14 রাখে 15/2 ইন্টু 5। ভালো করে বুঝবে, এক চান্সের নিমেষে সমাধান করছি, ঠিক আছে? তো এইবারে ওই ভর্তি চৌবাচ্চাটি কিন্তু 60 মিনিটে পুরোপুরি মানে পূর্ণ হয়, তাহলে ইন্টু 60। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা গেল ওপরের জিনিস, এইটা বাই। এইবার নিচে একটা জিনিস লিখবো ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। সেটা কি দেখো, এই যে আমরা 7.5 মিনিটে পূর্ণ করছি আর এই যে 5 মিনিট সময় লাগছে এ বি, তা এই দুটো গুণ করব। তো এই দুটো গুণ করব মানে 7 দিনে 14 আর একে 15/2, 15/2 ইন্টু 5, ঠিক আছে? যোগ 5 ইন্টু 60 যোগ 60 ইন্টু 15/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো কী করে পালাম। 7.5কে 5 দিয়ে গুণ করে দিলাম, 5কে 60 দিয়ে গুণ করে দিলাম, কারণ 3টি নল একসঙ্গে, আবার 60কে 7.5 দিয়ে গুণ করলাম,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। মাঝখানে একটা করে যোগ দিলাম। আজকের পর থেকে তোমার এরকম অঙ্ক জীবনে ভুল যাবে না। যদি তুমি আর এডুকেশন স্কুল দেখো এবং আর এডুকেশন স্কুল এরকমভাবে তুমি আর এডুকেশন স্কুলের সাথে যুক্ত থাকলে তুমি এরকম অঙ্ক কিন্তু সহজেই করতে পারবে। তো এইবার তুমি এটাতে ক্যালকুলেশন করলে, তোমরা ক্যালকুলেশনটা নিজে নিজেই করবে, এর উত্তর কিন্তু হয়ে যাবে 40 লিটার। এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 40 লিটার। ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করবে, কারণ এ ক্যালকুলেশন আবার করে দেবো আমি বা করব, তোমরাই করবে, দেখবে এটা তুমি 40 উত্তর এখান থেকে বার করতে পারবে। তো চলো 73 দাগের প্রশ্ন আমরা চলে যাই। 73 দাগের প্রশ্ন কি আছে দেখো, এ বি সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5 যদি সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, তবে বি এর বার্ষিক আয় কত? তো এটা তোমরা আবার কিভাবে সমাধান করবে, দেখো কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আর এডুকেশন স্কুল শুধু একবার দেখলেই তুমি বুঝতে পারবে যে এইরকমভাবেও অঙ্ক সমাধান করা যায়। বলছি এ বি সি এর মাসিক আয়ের অনুপাত কত? 2:3:5 যদি সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, তবে বি এর বার্ষিক আয় কত? এখানে মনে করো এখানে এই 73 দাগের প্রশ্নের উত্তর কিভাবে একেবারে নিমেষে সমাধান করবে তা আমি দেখাবো। তবে তার আগে দেখি তোমরা কেউ কমেন্ট করেছো কিনা, তারপরে যে আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো এখান থেকে বলেছে, এখানে বলেছে এর এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি, বি এর মাসিক আয় কত হবে? বি এর মাসিক আয় কিন্তু বেরাচ্ছে এটা, এখানে দেখো মাসিক আয়ের অনুপাত বলেছে কিন্তু 2:3:5, তাই বি এর মাসিক আয় বেরোচ্ছে কত? এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি, তাহলে এ বির মধ্যে পার্থক্য কত? তো এখানে যদি এটা যদি 3 হয়, 3 সমান সমান বির মাসিক আয়, এটা কিন্তু মাসিক আয় বলছি, মাসিক আয়। এবিসি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5 যদি সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা, সি এর মাসিক আয় এর এর আয় অপেক্ষা, তার মানে সি আর এর মধ্যে পার্থক্য কত? 5-2, তাহলে 3, তাহলে এখানে 3 সমান সমান কত? 3 সমান সমান এই 1200, ঠিক আছে, 3 সমান সমান 1200, তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান 3টা নিচে যায়, আর হচ্ছে আর এই যে বি এর আয় 3, তাহলে 3 সমান সমান এই 3 সমান সমান কত? তো এই যে 3 বসিয়ে দিলাম, এই 3 কাটা গেল, তাহলে 1200 টাকা। 1200 টাকাটা কি মাসিক আয়, তাহলে বছরের আয় কত? 12 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 12 144। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 14,400। তো আমরা দেখি 73 দাগের সঠিক উত্তর কী আছে, ওই পেজে যাব, ওই পেজে দেখি, ওপরের দিকে তুলব তার জন্য। দেখো ওই এর অপশানে আছে 14,400। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে কিন্তু 73 দাগের সঠিক উত্তর হবে 14,400। তো এবার আমরা 74 দাগের প্রশ্ন দেখব। 74 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 74 দাগের প্রশ্ন আছে কোনো সংখ্যার 13% সংখ্যাটির 1/10 চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত? তো এই প্রশ্নের উত্তর কিভাবে বার করবে? তো এই প্রশ্নের উত্তরটা কত হবে আগে সবাই কমেন্ট করো দেখি। 74 দাগের অঙ্কর উত্তর কত হবে কমেন্ট করো। মনে করো সংখ্যাটা এক্স, তাহলে এখানে বলছে সংখ্যার 13% মানে কত? 13x/100। এবার বলেছে 1/10 চেয়ে বেশি, তার মানে এক্সের 1/10 মানে x/10 বিয়োগ, বলেছে না এত থেকে বেশি, তাই বিয়োগ। কত বেশি? 12 বেশি, এটা 12। এবার এখান থেকে যদি আমি বলি তোমরা ক্যালকুলেশনটা করো, তাহলে তোমরা কেন করবে না ক্যালকুলেশনটা? তো এখানে আমরা 100 লসাগু পাবো, আর এখানে 100 থেকে মানে 13x, আর এখানে 10 10 100, তো 10x, তো 13x থেকে 10x বাদ দিলে থাকে 3x, তো 3x সমান সমান 12। তাহলে এখানে 12 আর এই যদি 3 কাটা হয় 3 4 12, তো 4 100 400, তাহলে x সমান সমান কত হচ্ছে? 400, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। 74 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবারে 75 দাগের প্রশ্ন দেখব। প্রশ্নচিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? দেখো 0, 5, 22, 57, 116 জিজ্ঞাসা চিহ্ন। বলো দেখি শূন্য ওই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত সংখ্যাটা বসবে? এখানে কিন্তু এটা কিন্তু হচ্ছে তোমার রিজনিংয়ের প্রশ্ন। তো রিজনিংয়ের প্রশ্নের এই জায়গাটায় সঠিক উত্তর কী হবে দেখি বলো। এইরকম রিজনিং তোমরা করতে পারবে। দেখি তোমাদের কতটা ট্যালেন্ট, তোমরা এটা কিরম করতে পারো। কারণ এই রকম প্রশ্ন কিন্তু একমাত্র আর এডুকেশন স্কুলে নিয়ে আসছে, অন্য কোনো চ্যানেলে তুমি পাবে না। অন্য কোনো চ্যানেলে যখন তুমি করতে যাবে না কেন, ইজি যেসব রিজনিং আছে সেরকম রিজনিং দেখাবে। এখানে কিন্তু এইরকম টাইপের একটা রিজনিং কিন্তু খুব কম মানুষই, খুব কম চ্যানেলে দেখাবে। তো আর এডুকেশন স্কুলে একদম বিকল্প প্রশ্ন নিয়ে আসে জাস্ট তোমাদেরকে কিন্তু আরও বেশি জানার জন্য। তো কী আছে এর উত্তর? 75 দাগের সঠিক উত্তর কী আছে অবশ্যই কমেন্ট করো ভাই। দেখো এটার আমি করে দিচ্ছি, দেখো তোমরা এটা করতে পারবে না। এই জন্য বলি আর এডুকেশন স্কুলে একদম বিকল্প প্রশ্ন নিয়ে আসে। দেখো আমি যদি 1 স্কোয়ার বিয়োগ 1 করি তাহলে আমরা এখানে 0 পাচ্ছি, ঠিক আছে? 1 স্কোয়ার করবো না, 1 কিউব করব। তাহলে 1 কিউব মানে 1, তার থেকে 1 বিয়োগ করলে 0। 2 কিউব করব, 2 কিউব করলে কত হবে? 8, তার থেকে আমরা 3 বাদ দেব, তাহলে আমরা 5 পাবো। 2-এর পরে 3-এর কিউব করব, 3-এর কিউব করলে আমরা কত পাবো? 27, 27 থেকে আমরা 5 বাদ দেবো, তাহলে আমরা পেয়ে যাব 22। 4-এর কিউব করব, 4 4 16, 4 64, 64 থেকে এখানে 1 3 5 বাদ গেছে, এবার 7 বাদ যাবে। 4 4 16, 4 64, 64 থেকে 7 বাদ দিলে দেখো 57 থাকছে। 64 থেকে আমরা 7 বাদ দেবো, তাহলে 57 থাকছে। তাহলে 4-এর পরে আমরা কত নেব? 5, 5-এর কিউব মানে 125, 7-এর পরে আমরা 9 বাদ দেবো, তাহলে 116 চলে আসছে। 6-এর কিউব করব, 6-এর কিউব মানে কত? 216, 6-এর কিউব 6 6 36, 6 36 হচ্ছে 216। তো 216 থেকে আমরা কত বাদ দেবো? 11 বাদ দেবো, তাহলে আমাদের কত আসবে? 205। তাহলে দেখো 205 হবে সঠিক উত্তর। একমাত্র আর এডুকেশন স্কুল তোমাকে এরকমভাবে শেখাবে ভাই। এরকম প্রশ্ন কিন্তু সবাই মানে করাতে চাইবে না, কারণ এগুলো কিন্তু ইউটিউবে দেওয়ার মতো না। তো এগুলো কিন্তু দেওয়া হচ্ছে, বা আমি কিন্তু এগুলো তোমাদের সুবিধার জন্য নিয়ে আসছি। আশা করি তোমরা বুঝতে পারছো। 75 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 205। তো এইভাবে কিন্তু এই 75 দাগের প্রশ্ন সমাধান করা যায়। তো 76 দাগের প্রশ্ন দেখো, রোহান গত শনিবার বিদ্যালয়ে যায়নি, ওই দিনের 4 দিন পূর্বে সে প্রথমে অনুপস্থিত ছিল। আজ 31শে জানুয়ারি শুক্রবার হলে রোহান কোন দিন ও তারিখে প্রথম অনুপস্থিত ছিল? তো এটার উত্তর তোমরা আশা করি করতে পারবে। তবুও আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে তুমি উত্তর কী বার করেছো। তো আমি উত্তর এখানে করে দেবো না, সেইখানে তোমরা উত্তর করবে। উত্তর কত হবে সেটা বলবে। আমি একটু সময় দিচ্ছি। রোহান গত শনিবার বিদ্যালয়ে যায়নি, ওই দিনের 4 দিন পূর্বে সে প্রথম অনুপস্থিত ছিল। আজ 31শে জানুয়ারি শুক্রবার হলে রোহান কোন দিন ও কোন তারিখে প্রথম অনুপস্থিত ছিল? এটা তুমি উত্তর বলো। 76 থেকে সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করো। একদম সঠিক উত্তর হবে সি। শনিবার 4 দিন পূর্বে হচ্ছে প্রথম অনুপস্থিতির দিন ছিল কিন্তু মঙ্গলবার। বুঝতে পেরেছো তো? আর 31শে জানুয়ারি শুক্রবার হলে প্রথম অনুপস্থিত ছিল মানে ওই মঙ্গলবারের তারিখটা ছিল কিন্তু 21শে জানুয়ারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ। সুন্দর উত্তর দিয়েছো। আর দীপিকা তুমি চেষ্টা করেছো, কিন্তু এই যে তুমি 27শে জানুয়ারি এটা ভুল করেছো, মানে ওই যে 3 দিন পূর্বে 4 দিন পূর্বে যেতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। বলেছে না 31শে জানুয়ারি শুক্রবার হলে প্রথম অনুপস্থিত মঙ্গলবার তারিখ ছিল 21শে জানুয়ারি। বুঝতে পেরেছো? শনিবারের 4 দিন পূর্বে, ঠিক আছে? এই কথাগুলো ওখানে যেগুলো আছে সেগুলো একবার মেনটেন করার চেষ্টা করে দেখবে, ঠিক বেরিয়ে যাবে। চলো 77 দাগের প্রশ্ন চলে যাব। নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কারা ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিল? নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কারা ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিল? হিন্দুরা, মুসলমানরা, ইঙ্গো ভারতীয় সম্প্রদায়, উপরের সকলেই। এই প্রশ্নের সঠিক উত্তর তো আশা করি তোমরা দিতে পারবে। তো 77 দাগের সঠিক উত্তর
আশা করি তোমাদের কাছ থেকে পাবো। নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কারা ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিল? তো কি হবে এর সঠিক উত্তর বলো? 77 দাগের সঠিক উত্তর কী দিয়েছ দেখি, আমি বলে দিই শোনো। 1883 সালে লর্ড রিপনের ভাইসরয়ের থাকাকালীন ওই সময়ে স্যার কোর্টেনি পার্জিন ইলবার্ট এই বিলটি প্রস্তাব করেন। এই বিলে বলা হয়েছিল যে ভারতীয় বিচারকরা ইউরোপীয় বা ব্রিটিশ আসামিদেরও বিচার করতে পারে। ঠিক আছে, ভারতীয় বিচারকরা ইউরোপীয় বা ব্রিটিশ আসামিদেরও বিচার করতে পারে। তো তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? ভারতীয় সম্প্রদায়। ব্রিটিশ মানে ইউরোপীয় এবং ভারতীয় বিচারকরা ইউরোপীয় এবং ব্রিটিশ দুটোকেই বিচার করতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 77 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। চলো 78-এর প্রশ্ন দেখি। 78-এর প্রশ্ন উত্তর কী আছে? স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জে.বি. কৃপালিনী। তো এখানে 78 দাগের সঠিক উত্তরটা কী হবে? 78 দাগের সঠিক উত্তর কী হবে? চলো আর বেশি সময় ক্লাস করবো না, তাড়াতাড়ি বলো, কমেন্ট করো। 78 দাগের সঠিক উত্তর কী হবে? স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো জে.বি. কৃপালিনী 1947 সালে ভারতীয় স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তার আগে 1946 সালে জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব ছিলেন কিন্তু জওহরলাল নেহরু। আর এখানে উল্লেখ করা যায় 1885 সালের ডিসেম্বরে বোম্বেতে জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু সবগুলো বলে দিলাম। 1947 সালে এখানে বলে স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কে? জে.বি. কৃপালিনী। আর তার আগের বছর ঠিক 1947-এর আগে 1946 সালে ছিলেন কে? জওহরলাল নেহেরু। আর 1885 সালের ডিসেম্বরে কিন্তু বোম্বেতে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো 79 দাগের প্রশ্নের উত্তর বলি। ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন 1870 প্রতিষ্ঠা করেন কে? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 79 দাগের সঠিক উত্তর বলো। 79 দাগের সঠিক উত্তর কী হবে? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র। ঠিক বলেছো, কেশবচন্দ্র সেন হচ্ছে এর সঠিক উত্তর। ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হচ্ছে কেশবচন্দ্র সেন। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 1870 সালে কেশবচন্দ্র সেন ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কিন্তু প্রতিষ্ঠা করেন। এর মূল লক্ষ্যটা কী ছিল? এর মূল লক্ষ্য ছিল কিন্তু ব্রাহ্ম সমাজের ধর্মনিরপেক্ষ অংশের প্রতিনিধিত্ব করা। আশা করি তোমরা বুঝতে পারছো ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন, এটাও তোমরা জানো। ধর্মনিরপেক্ষ অংশের প্রতিনিধিত্ব করা এবং সামাজিক এবং ধর্মীয় সংস্কারের মাধ্যমে ভারতীয় সমাজের উন্নতি সাধন করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিষয়টা কিন্তু মূল লক্ষ্য ছিল কিন্তু ব্রাহ্ম সমাজের ধর্মনিরপেক্ষ অংশের প্রতিনিধিত্ব করা। আর এইভাবে কি সামাজিক এবং ধর্মীয় সংস্কারের মাধ্যমে ভারতীয় সমাজের উন্নতি সাধন করা। তো কত সুন্দর ব্যবস্থা, বুঝতে পারছো তো? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কিন্তু এটা কিন্তু এর মূল লক্ষ্য ছিল। তৈরি করেছিল কে? কেশবচন্দ্র সেন। কত সালে? 1870 সালে। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো 80 দাগের প্রশ্ন। 80 দাগের প্রশ্নটা আমার আর বলতে হবে না, তোমরা সবাই জানো, এটা আমি মনে করি। মিরাট ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল এটাও তোমরা জানো, এবং কত সালে হয়েছিল সেটাও তোমরা জানো। তো চলো বলো 80 দাগে মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? এই কত সালে শুরু হয়েছিল বলো? 80 দাগের সঠিক উত্তর বলো। তো কমেন্ট করবে মিরাট ষড়যন্ত্র মামলা। একেতে বুঝতে পারছো তো কতটা তোমার কম্পিটিশন চলছে। আর তাতে যদি তোমরা জেনে বুঝে বসে থাকো, ভুল প্রশ্নের উত্তর বললে তবেই ঠিক হয়। এখানে বলছে মিরাট ষড়যন্ত্র মামলা, এটা কিন্তু 1929 সালে হয়েছিল। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 1929 সালে মার্চ মাসে এই মামলা শুরু হয়েছিল। এই মামলায় ভারতীয় বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন এর সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল সেটা, এবং 1929 সালে শুরু হয়েছিল আর 1933 সাল পর্যন্ত বলে এই মামলাটা চলেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আনা হয়েছিল? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর সদস্যের বিরুদ্ধে। আশা করি তোমরা বুঝতে পেরেছো মিরাট ষড়যন্ত্র মামলা। চলো 81 দাগের প্রশ্নের উত্তর বলো। জাতীয় ঐক্য দিবস পালিত হয়, জাতীয় ঐক্য দিবস কত তারিখে পালিত হয়? এখানে বলছে 30 অক্টোবর, 31 অক্টোবর, 25 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বর। 81 দাগের সঠিক উত্তর কী হবে? তো 81 সঠিক উত্তর আমরা বলবো
অবশ্যই 81 বিদ্যাক হবে সঠিক উত্তর। এখানে 31শে অক্টোবর ছিল জাতীয় ঐক্য দিবস। 31শে অক্টোবর ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এর জন্মবার্ষিকীর স্মরণে কিন্তু এটা পালিত হয় 31শে অক্টোবর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীর স্মরণে কিন্তু এটা পালিত হয় এই জাতীয় ঐক্য দিবস, সেটা 31শে অক্টোবর। চলো আমরা 82 দাগের প্রশ্ন দেখি। স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা, স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা লিয়াকত আলী খান, লিয়াকত হোসেন, মোহাম্মদ আলী, এ কে আজাদ। তো 82 দাগের সঠিক উত্তর কী হবে? 82 দাগের সঠিক উত্তর কী হবে? অবশ্যই কমেন্ট করো 82 দাগের সঠিক উত্তর কী হবে। এটা হচ্ছে লিয়াকত হোসেন হবে, লিয়াকত হোসেন, অর্থাৎ বিদ্যাক হবে। স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হচ্ছে লিয়াকত হোসেন। লিয়াকত হোসেন বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতের একজন বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা ছিলেন এবং হিন্দু মুসলিম ঐক্যে বিশ্বাস করতেন। লিয়াকত হোসেন, বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা এই 83 দাগের প্রশ্ন করি। ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? পাশ্চাত্য শিক্ষার পক্ষে লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড রিপন, লর্ড কার্জন। তো এখানে 83 দাগের সঠিক উত্তর কী হবে? 83 দাগের সঠিক উত্তর কী হবে? ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? বলো সঠিক উত্তর কী হবে? 83 সঠিক উত্তর কী হবে? 83 সঠিক উত্তর কী হবে? ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? 83 দাগের সঠিক উত্তর কী হবে? লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড রিপন, লর্ড কার্জন। সঠিক উত্তর কী হবে? ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করে সেটা হচ্ছে লর্ড বেন্টিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু 1830 সালে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেন, তাকে ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়, লর্ড উইলিয়াম বেন্টিংকে, 1830। আর তোমরা তো অবশ্যই জানো এরা কত মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত গভর্নর ছিলেন। চলো 84 দাগের প্রশ্নের দিকে। সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য, শাসন সংস্কারের জন্য, শিক্ষা সংস্কারের জন্য আর জেল কোড সংস্কারের জন্য। তো এর সঠিক উত্তর কী হবে? সাইমন কমিশন, সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল, সাইমন কমিশন 1928। বলো ঠিক আছে। তো 84 এর দেখা হবে সঠিক উত্তর। ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য সাইমন কমিশন নিয়োগ করা হয়। সাইমন কমিশন 1928 সালে কিন্তু ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য ভারতে এসেছিলেন এবং এই কমিশনের নেতৃত্বে ছিলেন কিন্তু স্যার জন সাইমন এবং তার সঙ্গে ছিলেন কিন্তু 7 জন প্রতিনিধি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো 84 দাগের সঠিক উত্তর। 84 দাগের সঠিক উত্তর এর দাগ, ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য। তো 85 দাগের প্রথম প্রশ্ন কী আছে? ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল 1757 খ্রিস্টাব্দে, 1765 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর কী হবে? 85 দাগের সঠিক উত্তর। তো 85 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1765 খ্রিস্টাব্দে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কিন্তু 1765 সালে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল লর্ড ক্লাইভ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি হয়েছিল কিন্তু 1765 খ্রিস্টাব্দে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলো 86 দাগের প্রশ্ন দেখি। 86-এর প্রশ্ন কী আছে? কবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেছিলেন, এটা কবে? 1194, 1199, 1203 আর 1206। তো 86 দাগের সঠিক উত্তর কী হবে? 86-এর সঠিক উত্তর কী হবে? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে 1203 খ্রিস্টাব্দে, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1203 খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেন এবং সেন রাজবংশের শেষ সম্রাট লক্ষণ সেনকে কিন্তু তিনি পরাজিত করেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 86 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1203 খ্রিস্টাব্দে। পুরো ডিটেলসটা একটু বলে দিলাম। 86 দাগের পরে 87 দাগের প্রশ্নের উত্তর কী হবে? অবশ্যই কমেন্ট করো। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? 87 দাগের সঠিক উত্তর কী হবে? কমেন্ট করো। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কিন্তু হরিসেন, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। তুমি শুধু দাগ নম্বর দিয়ে উত্তরটা দিয়ে যাও, ABCD কোনটি হবে সেটাই উত্তর দিয়ে যাও, নাম না লিখলেও চলবে। হরিসেন ছিলেন 4th শতাব্দীর একজন সাংস্কৃতিক কবি, স্তবক, সভাকবি এবং মন্ত্রীও ছিলেন তৎকালীন রাজা সমুদ্রগুপ্তের।
তার রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু সমুদ্রগুপ্তের রাজ্য জয় এবং রাজত্ব কাল সম্পর্কে কিন্তু জানা যায়, বহু তথ্য জানা যায়। সমুদ্রগুপ্ত কেমন ছিলেন সেগুলো কিন্তু এই হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু জানা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 87 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ হরিসেন। চলো আমরা 88 দাগের প্রশ্ন দেখি। 88 দাগের প্রশ্ন কি আছে? রামচরিত কার রচনা? রামচরিত কার রচনা? কমেন্ট করো। রামচরিত কার রচনা? এখানে আছে বাণভট্ট, কালিদাস, সন্ধ্যাকার নন্দী আর তুলসীদাস। তো রামচরিত কার লেখা? এখানে রামচরিত কার রচনা? রামচরিত হচ্ছে, এখানে যে সঠিক উত্তর হবে কিন্তু সন্ধ্যাকার নন্দী। সন্ধ্যাকার নন্দী ছিলেন কিন্তু রামচরিতের মানে রামচরিত কার রচনা? সন্ধ্যাকার নন্দীর কিন্তু এই রচনা রামচরিত। সন্ধ্যাকার নন্দী ছিলেন কিন্তু ভারতের একজন বিখ্যাত বাঙালি সংস্কৃত পণ্ডিত এবং কবি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 89 দাগের প্রশ্ন চলে যাবো। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাহমনি এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আলাউদ্দিন মুজাহিদ শাহ, আহমেদ শাহ, আলাউদ্দিন বাহমন শাহ আর তাজউদ্দিন ফিরোজ শাহ। তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? 89 দাগের সঠিক উত্তর কী হবে? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন বাহমন শাহ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 1347 সালে আলাউদ্দিন বাহমন শাহ বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। 1347 সালে আলাউদ্দিন বাহমন শাহ বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, অর্থাৎ 89 দাগের সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলো 90 দাগের প্রশ্ন দেখি। 90 দাগের প্রশ্ন আছে, দেখো। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো পুরুলিয়া, কুচবিহার, মুর্শিদাবাদ আর হুগলি। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? তো এখানে সঠিক উত্তর কী হবে? 90 দাগের সঠিক উত্তর কী হবে? মুর্শিদাবাদ জেলার এখানে এর সঠিক উত্তর কী হবে? পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা, এখানে এর সঠিক উত্তর হবে মুর্শিদাবাদ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদী রেশম নামে এক বিশেষ প্রকার রেশম তৈরি হয়, যার ঐতিহাসিক ঐতিহ্য কিন্তু বিখ্যাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হচ্ছে মুর্শিদাবাদ। চলো আমরা 91 দাগের প্রশ্ন দেখি। 91 দাগের প্রশ্ন কী আছে দেখো। 91 দাগের প্রশ্ন আছে, একটি সংখ্যার 25% এর সঙ্গে 150 এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত? তো সংখ্যার 25%, তাহলে যদি আমরা সংখ্যার 25% যদি আমরা এটা ধরি, এক্স ধরি একটা সংখ্যার 25% মানে 25/100, তার মানে 4x বাই আমরা লিখতে পারি 4×2500। তো এখানে আমরা লিখতে পারি কি, এক্স যদি একটা সংখ্যা হয় তা 25/100 মানে 4×2500, তার মানে x/4, তার সঙ্গে 150 এর 30% যোগ করতে হবে। 150 30% মানে 30/100। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটা হচ্ছে 150 গুণ 30/100, তাহলে আমরা এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, তাহলে 3×15 45 করতে পারি। তো এটা 45 হয়ে যাবে, যোগ করলে যোগফল কত হয়? 75। তো এটা সমান 75 হবে। তো এখানে আমরা কি করতে পারি, x/4টা এরকম লিখতে পারি, আর এটা সমান 45, এই এখানে 75টা 75 দিলাম, আর এই 45টা ওই সাইড গেলে -45 হয়। এটা যদি আমরা বিয়োগ করি, x/4 এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে 5 0 4 আর কত হলে 7, 3 হলে 7, এখানে হয়ে যাচ্ছে 30। তাহলে x সমান আমার কত দাঁড়াচ্ছে, এই 30 আর 4 যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 120। তো সংখ্যাটি আমার 120, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। চলো 92 দাগের প্রশ্ন দেখি। 92 প্রশ্ন আছে, বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে, 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে ওই শ্রেণী মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে? এখান থেকে সপ্তাহখানি আগে কিন্তু এই একটা প্র্যাকটিস সেটে আমরা এই অঙ্কটা করে দিয়েছি। তো এখান থেকে কিন্তু সহজেই, এখানে দেখো বলছে ছাত্রছাত্রী এই 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, আর 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে, 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। এই জায়গাটায় আমি কি বলে দিয়েছিলাম সেটা তোমরা একটু মনে করো, এবং সেটাকে কিভাবে সমাধান করবে একদম দেখার সাথে সাথে উত্তর করবে কিভাবে করবে। দেখো এটা করতে হয় কীভাবে, দেখো আমরা কিছু করবো না, এখান থেকে 100 দেবো,
এবারে 100 থেকে বিয়োগ করব। কি বিয়োগ করব? দুটো বিষয়ে ফেল করেছে কতটা, 46 আর 29। তো 46 আর 29 আমরা এই দুটো যোগ করব। যোগ করলে কত হয়? 9 × 15 5 হাতে 1, 4 আর 1 5, 5 আর 2 7, 75। এর থেকে বিয়োগ করব কত? এই যে 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করেছে, তার 25 বিয়োগ করে দেবো। তাহলে এখানে থাকবে 50। তাহলে 100 থেকে যদি আমরা 50 বিয়োগ করি তাহলে থাকবে 50%। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 50%। এর দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 93 দাগের প্রশ্নের উত্তর করি। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতাংশ কত ক্ষতি হবে? কত? ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতাংশ ক্ষতি কত? তো এটা আমরা 10% ক্ষতি মানে কি? 10% ক্ষতি মানে 10 বাই মানে 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা, তার মানে কি 10/90 হয়ে যাবে। ঠিক আছে, মানে 90 টাকা, 100 টাকার জিনিস 90 টাকা বিক্রি করব এবং এখানে ক্ষতি হচ্ছে 10 টাকা। তাহলে এখান থেকে 10% ক্ষতি 10/90। আশা করি তোমরা বুঝতে পারছো কি বিষয়টা বলতে চাইছি আমি। তো এখানে আমরা এই 10/90 দেবো ইন্টু এখানে বলছে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি, যে কত শতাংশ ক্ষতি, তাই শতাংশের জন্য এখানে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমাদের এখান থেকে উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি? এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, এটাই 100/9 করতে পারি। 100/9 মানে 11×1=9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। 93 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 93 হয়ে গেল। 94 দাগের প্রশ্ন দেখি। 94 দাগের প্রশ্নের উত্তর কি হবে? এখানে বলছে পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? পরপর 6টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 8, এটা হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো এটার উত্তর কি হবে? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তোমাকে নির্ণয় করতে হবে। তো পরপর 6টি বিজোড় সংখ্যা। তো আমি যদি মনে করি এক্স একটা বিজোড় সংখ্যা, তাহলে পরের বিজোড় সংখ্যাটা কত আসবে? তাহলে এক্স যদি আমরা ধরো মনে করো 3, এক্সের মান 3 একটা বিজোড় সংখ্যা, তাহলে পরবর্তী বিজোড় সংখ্যাটা হবে 5। তাহলে আমার ওর সঙ্গে 2 যোগ করতে হবে। আশা করি তো বুঝতে পেরেছো। তাহলে এক্স একটা বিজোড় সংখ্যা, এক্স যোগ 2 একটা বিজোড় সংখ্যা, তারপরে এক্স যোগ 4 একটা বিজোড় সংখ্যা, তারপরে এক্স যোগ 6 একটা বিজোড় সংখ্যা, তারপরে এক্স যোগ 8 একটা বিজোড় সংখ্যা। তাহলে 1 2 3 4 5টা হলো, পরপর 6টি বলেছে কিন্তু। তাহলে এক্স যোগ 10 একটা বিজোড় সংখ্যা। এবার বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? বৃহত্তম কত? এক্স যোগ 10। আর ক্ষুদ্রতম কত? ক্ষুদ্রতম এক্স এটা। তাহলে এটা বিয়োগ করতে হবে, করলে কত হবে? বৃহত্তম ক্ষুদ্রতম পার্থক্য কত? তাহলে দেখো এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে এটা সমান সমান 10 দাঁড়ালো। তাহলে এর সঠিক উত্তর হবে 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 10। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। 95 দাগের প্রশ্ন আছে, দেখো এক মোটর গাড়ির চালক ঘন্টায় 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, তবে গন্তব্যস্থলের দূরত্ব কত? এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে একটা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে এবি বাই এ মাইনাস বি, এবি বাই এ মাইনাস বি ইন্টু টি। এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। সেটা কিভাবে আমরা সূত্রটা ইউজ করব? দেখো 60 কিলোমিটার গতিতে গেলে 20 মিনিট দেরি হয়, 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে এই যে 80 আর 60 এটাকে আমরা এবি ধরবো, অর্থাৎ বড়টা আমরা এ ধরবো, ছোটোটা আমরা বি ধরবো। আর এই যে 20 মিনিট আর 10 মিনিট এটাকে আমরা টি ধরবো। তাই এটা তাহলে আমরা কিভাবে সূত্রটা সমাধান করব? এই দেখো তোমাদের আজকে দেখাচ্ছি, এরপরে তোমরা ভুলবে না। এরকম অঙ্ক থাকলে খুব সহজে এটা সমাধান করতে পারবে। এবি বাই এ প্লাস বি, অর্থাৎ 80 × 60 বাই 80 আর 60 বিয়োগ করলে হয়ে যাবে 20 ইন্টু টি। টি মানে কত? টি মানে এখানে 20 মিনিট দেরি হচ্ছে, 10 মিনিট আগে পৌঁছাচ্ছে। তো এরা বিপরীত হলে কি হয়? বিপরীত হলে যোগ হয়, অর্থাৎ 20 আর 10 30 হয়ে যাবে। 30/60। আশা করি বুঝতে পেরেছো। এই শূন্য আর এই শূন্য কাটবো। 60 করলাম কেন? কারণ মিনিট আর এটা কিন্তু ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে, তাই আমরা 60 দিয়ে ভাগ করে
মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করলাম। এ দেখো 3 আর এই 6 কাটলে হয়ে যাবে 3 দ্বিগুণে 6, আর এই 0 আর এই 0 কাটবো, এখানেও দেখো 2 দিয়ে আর 6 কাটলে 3 দ্বিগুণে 6, আর 2 আর এই 80 কাটলে হয়ে যাবে 40, 40 আর 3 যদি গুণ করি তাহলে পেয়ে গেলাম কত 120। তাহলে এখানে বলছে তবে গন্তব্যস্থলের দূরত্ব কত। এখন এখানে গন্তব্যস্থলের দূরত্ব তাহলে তুমি কত পেলে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে 120 কিমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর দাগ হবে সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কী আছে, 96 দাগের প্রশ্ন আমরা যাব, তবে তার জন্য প্রশ্নটা একটু বাম সাইডে সরাবো। 96-এর প্রশ্নের উত্তর করো। স্থির জলে নৌকার গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 108 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তো এটা তোমরা কীভাবে বার করবে, এখানে নৌকার গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এখানে অনুকূলের গতি কত। তো নৌকার মানে সূত্র কী আছে, অনুকূল সমান সমান এক্স প্লাস ওয়াই, অর্থাৎ নৌকার বেগ যোগ স্রোতের বেগ, তার মানে 7 আর 2 কত হয় 9, তাহলে 9 কিলোমিটার পার ঘন্টা অনুকূলের বেগ, 108 কিলোমিটার যেতে 9 দিয়ে ভাগ করবে তাহলে এখানে 12 হয়ে যাবে, এখানে 12 ঘন্টা পার 12 ঘন্টা সিদ্ধা হবে সঠিক উত্তর। ওই পথ 108 কিলোমিটার যেতে 12 ঘন্টা সময় লাগে। 97 দাগের প্রশ্ন কী আছে দেখো, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড ক্যানিং, আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজগোপালাচারী। তো এখানে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, ভারতের শেষ গভর্নর জেনারেল। 97 থেকে সঠিক উত্তর কী হবে, 1948 সালের 1948 থেকে 1950 সাল পর্যন্ত চক্রবর্তী রাজগোপালাচারী কিন্তু এই পদের দায়িত্ব ছিলেন, 1948 থেকে 1950 সাল পর্যন্ত। তো ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 97 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। 98 দাগে যে প্রশ্নটা আছে দেখো, 1940-এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়। 1940-এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়, করাচি, সিন্ধু, লাহোর, পাটনা। তো 98 দাগের সঠিক উত্তর কী হবে, তো 98 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে যে অপশান আছে লাহোর, এর লাহোর হবে এর সঠিক উত্তর, সিদ্ধাগ। 1940 সালে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে গৃহীত হয় লাহোর প্রস্তাব, যা কিন্তু পরবর্তীতে পাকিস্তান প্রস্তাব নামেও পরিচিত হয়েছিল। মুসলিমদের জন্য একটি স্বতন্ত্র দেশের দাবি করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1944-এ মুসলিম লীগের অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় লাহোর অধিবেশনে। আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন আছে 99 দাগের প্রশ্ন, কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়। 1829, 1833, 1856, 1890। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা সবাই জানো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়। তো বলো দেখি 99 দাগের সঠিক উত্তর কী হবে, কমেন্ট করো। কোন বছর বিধবা বিবাহ আইন পরিবর্তন হয়, তো কোন বছর এটা, বিধবা বিবাহ আইন কোন বছর এই আইনটা পাস হয় কোন বছর, বিধবা বিবাহ আইন এটা পাস হয় কোন বছর। তো এটা ছিল কিন্তু 1856 সালে 26শে জুলাই বিধবা বিবাহ আইন এটা হচ্ছে পাস হয় এবং কার্যকারী হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1856 সালে, এই যে 99 দাগের সঠিক উত্তর কিন্তু এটা হবে 1856 সালে। তোমরা অবশ্যই জানো 1856 সালে 26শে জুলাই কিন্তু এই বিধবা বিবাহ আইন পাস হয় এবং কার্যকারী হয়। 100 দাগের প্রশ্ন আছে, আইহোল প্রশস্তি কে রচনা করে। আইহোল প্রশস্তি কার লেখা, এটা আইহোল প্রশস্তি হচ্ছে রবি কীর্তির লেখা। 101-এর প্রশ্ন কি আছে, ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়। এই প্রশ্নটা দেখো নতুন একটা প্রশ্ন, ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়। ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ওবেসিটি আর হার্ট অ্যাটাক। তো ওরাল গ্লুকোজ টলারেন্স এই পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়। সুন্দর প্রশ্ন কিন্তু, এরকম প্রশ্ন একমাত্র আরবিকৃষি স্কুল নিয়ে আসে। ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়, বলো উত্তর করো সবাই দেখি। 101 দাগের ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়। তো 101 দাগের সঠিক উত্তর হবে, এটা দেখো তুমি ভুল বলেছো, এটা ব্যাপার না, এখান থেকে কিন্তু জিনিসটা শিখে গেলে এই ওবেসিটি হবে না, হবে হচ্ছে ব্লাড সুগার। এই ব্লাড সুগার যদি কারোর রক্তে গ্লুকোজ থাকে তার পরীক্ষার জন্য কিন্তু এই ওরাল গ্লুকোজ টলারেন্স এই পরীক্ষাটি করা হয়। বলে না রক্ত পরীক্ষা করে এসো, সুগার পরীক্ষা করে এসো,
তো সুগার পরীক্ষার জন্য কিন্তু এটা একটা কমন কমন পরীক্ষা, ওরাল গ্লুকোজ টলারেন্স। এটা হচ্ছে তুমি যখন ডাক্তার তোমাকে বলবে রক্ত পরীক্ষা করে এসো সুগার কম বেশি আছে কিনা দেখবো, তা সুগার পরীক্ষা, রক্তের সুগার পরীক্ষাটা যে এটা কিন্তু ওরাল গ্লুকোজ টলারেন্স, ব্লাড সুগার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, ব্লাড সুগারের জন্য অরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি ব্যবহার করা হয়। আমরা পরের প্রশ্নে চলে যাবো। 102 নম্বরের প্রশ্ন, দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? সুন্দর প্রশ্ন, এবং এরকম প্রশ্ন কিন্তু আসবে। বলো, দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? কেসিন, অ্যালবুমিন, ল্যাকটোজ আর গ্লোবিউলিন। দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? অবশ্যই সঠিক উত্তর হয়েছে 102 এর সঠিক উত্তর হবে দুধের বর্ণ সাদা হওয়ার কারণ হচ্ছে কেসিন। এর দেখা হবে সঠিক উত্তর। কেসিন থাকার কারণেই কিন্তু দুধের রং সাদা দেখায়। কেসিন হলো দুধের মধ্যে থাকা প্রধান এক ধরনের প্রোটিন যা ক্যালসিয়াম ও ফসফেটের সঙ্গে একত্রিত হয়ে মাইকেলস তৈরি করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওর মধ্যে কী থাকে? ওর মধ্যে থাকে প্রোটিন যা ক্যালসিয়াম এবং ফসফেটের সঙ্গে একত্রিত হয়ে মাইকেলস তৈরি করে, যার জন্য দুধের রং সাদা দেখায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে একটা জিনিস তোমাদের আবার একবার বলে দিই, দুধের রং সাদা দেখায় কেসিনের জন্য। কেসিন বলো একটা প্রোটিন, মানে এক ধরনের প্রোটিন এবং দুধের প্রধান প্রোটিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা 103 দাগের প্রশ্নে চলে যাব। একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি কাজ করে? একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি কাজ করে? গতিশক্তি, স্থিতিশক্তি, তড়িৎ শক্তি আর চুম্বক শক্তি। তো 103 দাগের সঠিক উত্তর কী হবে? একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি কাজ করে? তো ঘড়ির স্প্রিংকে গোটালেই স্থিতিস্থাপক বা স্থিতিশক্তি কাজ করে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 103 দাগের সঠিক উত্তর হচ্ছে বিদ্যাগ। 104 দাগের প্রশ্ন কি আছে? তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কমে যায়, এরূপ যৌগ হলো। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কমে যায়, এরূপ যৌগ হলো সোডিয়াম ক্লোরাইড, কলিচুন, গ্লোবাল লবণ আর সোডিয়াম কার্বোনেট। তো 104 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই এখানে গ্লোবাল লবণ অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, যেটা কিন্তু সোডিয়াম সালফেট, যার সংকেত জেনে নাও Na2SO4, সোডিয়াম সালফেট। আজকেই কিন্তু এটা আমি পড়ানোর সময় বললাম, সোডিয়াম সালফেটের সংকেত হচ্ছে Na2SO4। এটাকে বলা হয় গ্লোবাল লবণ, আর এর মানে সোডিয়াম সালফেট এর আসল নাম হচ্ছে সোডিয়াম সালফেট। তো এটাকে গ্লোবাল লবণ বলা হয়, যার দ্রাব্যতা কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যায়। তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু দ্রাব্যতা কমে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলো, 105 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী আছে দেখে নিই। বিশুদ্ধ লোহার রং কেমন? ধূসর, সাদা, বাদামি, ধূসর লাল আর হালকা হলুদ। তো এখানে সঠিক উত্তর কী হবে? 105 থেকে সঠিক উত্তর কী হবে? বিশুদ্ধ লোহার রং কেমন? বিশুদ্ধ লোহার রং কেমন? 105 থেকে সঠিক উত্তর কী হবে? বিশুদ্ধ লোহার রং সাধারণত ধূসর ও সাদা হয়। এর দাগ হবে সঠিক উত্তর। বিশুদ্ধ লোহার রং সাদা ও ধূসর হয় এবং আয়নার মতো সেটা কিন্তু চকচক চকচক করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 106 দাগের প্রশ্নের উত্তর কী আছে? 106 দাগের প্রশ্ন আছে, দেখো, উডস মেটাল এর নিম্নলিখিত কোন ধাতু থাকে না? সীসা, তামা, টিন, বিসমাথ। এর মধ্যে উডস মেটাল এর নিম্নলিখিত কোন ধাতুটি থাকে না? উডস মেটালে কোন ধাতুটি থাকে না? তো এখানে এটাই কিন্তু থাকে না। এখানে তামা থাকবে না উডস মেটালে। এই যে বিদ্যাগ হবে সঠিক উত্তর, তামা থাকবে না, সীসা, টিন আর বিসমাথ থাকবে। ঠিক আছে। 107 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আমরা 106 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। 107 দাগের প্রশ্ন কী আছে? সংবাদপত্রে মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? লর্ড বেন্টিং, লর্ড মেকলে, লর্ড হেস্টিংস আর লর্ড মেটকাপ। সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? লর্ড বেন্টিং, লর্ড মেকলে, লর্ড হেস্টিংস আর লর্ড মেটকাপ। তো 107 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু লর্ড মেটকাপ। লর্ড মেটকাপ, যিনি কিন্তু চার্লস
মেটকাপ নামেও কিন্তু পরিচিত ছিলেন। তিনি ভারতের ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল ছিলেন 1835 সালে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সংবাদপত্রের মুক্তিদাতা রূপে পরিচিত ছিলেন কিন্তু লর্ড মেটকাপ। আর ডি দাগ হবে সঠিক উত্তর। চলো 108 দাগের প্রশ্ন দেখি। পিটের ভারত শাসন কবে পাশ করা হয়? পিটের ভারত শাসন কবে পাশ করা হয়? আশা করি তোমরা এটার উত্তর জানো। পিটের ভারত শাসন কবে পাশ করা হয়? 1780, 1781, 1783, 1784। বলো 108 দাগের প্রশ্নের উত্তর কে কেমন দিচ্ছে দেখি। 108-এর সঠিক উত্তর হবে ডি, 1784 খ্রিস্টাব্দে। 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন কবে পাশ হয়? 1784 খ্রিস্টাব্দে। 1784 সালে ব্রিটিশ পার্লামেন্ট পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল। এই আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের ওপরে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে দেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখি। 108-এর পরে 109 দাগের প্রশ্নে চলে যাব। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে, তোমরা কি 109 দাগ দেখতে পাচ্ছ? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বদাই এবং ভূদান বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন? বলো এখানে এর সঠিক উত্তর কী হবে? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বদাই এবং ভূদান বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন? রামমোহন লোহিয়া, রাজেন্দ্র প্রসাদ, বিনোবা ভাবে আর ভুলাভাই দেশাই। তো 109 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু আচার্য বিনোবা ভাবে। এই আন্দোলনের মাধ্যমে তিনি ধনী ভূমি মালিকদের ভূমিহীনদের সঙ্গে তাদের জমি ভাগ করে নিতে উৎসাহিত করেছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সঠিক উত্তর হবে বিনোবা ভাবে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 10-এর দাগের প্রশ্নে 110 দাগের প্রশ্নে চলে যাব। দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? বলতে পারবে কেউ? 110 দাগের সঠিক উত্তর কী হবে? এখানে অপশান আছে ভগৎ সিং, রাসবিহারী বসু, এম এন রায় আর লালা লাজপত রায়। দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? 110 দাগের সঠিক উত্তর কী হবে? 1930 সালের লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে বিপ্লব দীর্ঘজীবী হোক এই ধ্বনিটি তুলেছিলেন কে? এই ধ্বনিটি তুলেছিলেন কে? লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়েছিলেন সে আবার। এর উত্তর কী হবে? 110 দাগের সঠিক উত্তর দেখি কে কমেন্ট করতে পারে। 110-এর এ হবে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত। তো এ ছিল হচ্ছে কে? ভগৎ সিং। ঠিক আছে তো, ভগৎ সিং 1930 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কিন্তু এই ধ্বনিটা তুলেছিল, বিপ্লব দীর্ঘজীবী হোক এই ধ্বনি তুলেছিলেন ভগৎ সিং। সেটা ছিল 1930 সাল, মনে রাখবে 1930 সাল। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 111-এর প্রশ্ন। বাতাস থেকে কাচে আলো প্রতিসৃত হলে কোন বিষয়গুলো পরিবর্তিত হয়? বাতাস থেকে কাচে আলো প্রতিসৃত হলে কোন বিষয়গুলো পরিবর্তিত হয়? কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক গতি, তরঙ্গদৈর্ঘ্য গতি, কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্যের গতি। এখানে বলছে বাতাস থেকে কাছে যদি আলো প্রতিসৃত হয় কোন বিষয় পরিবর্তিত হয়? তো এখানে 111 দাগের সঠিক উত্তর কী হবে বলতে পারবে তোমরা কেউ? কমেন্ট করবে। সবাই তো প্রায় ঠিকঠাক উত্তরই দিচ্ছ, তবে কমেন্ট করলে বেশি ভালো লাগে। যে কমেন্ট হলে তখন তোমরা কতটা নিজেকে তৈরি করতে পেরেছো সেগুলো কিন্তু জানা যায়। এটার কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য ও গতি। এটা হবে সিদ্ধাক হবে সঠিক উত্তর। 111 সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখন বিষয়টা হচ্ছে বাতাস থেকে কাছে আলো প্রতিসৃত হলে কিন্তু আলোর গতি কমে যায় এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিছুটা পরিবর্তিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 112 দাগের প্রশ্নে চলে যাব। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু একটা পরীক্ষায় কিন্তু এটা পড়েছিল। বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড়ে তাড়াতাড়ি শুকায় কেন? বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? উষ্ণতা বেশি থাকে, আর্দ্রতা বেশি থাকে, উষ্ণতা কম থাকে, আর্দ্রতা কম থাকে। তো এর সঠিক উত্তর কী হবে? যদিও সেখানে এইরকম অপশান ছিল না, কিন্তু এখানে অপশানটা একটা দারুণ অপশান দিয়েছে। উষ্ণতা বেশি থাকে, আর্দ্রতা বেশি থাকে, উষ্ণতা কম থাকে, আর্দ্রতা কম থাকে। তো এর সঠিক উত্তর কী হবে? 112 থেকে সঠিক উত্তর কী হবে? বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? 112 থেকে সঠিক উত্তর হবে কিন্তু ডি, আর্দ্রতা কম থাকার জন্য কিন্তু বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায়। 113 হীরকের বিশুদ্ধতা কোন রাশি দ্বারা নির্ণয় করা হয়? হীরকের বিশুদ্ধতা কোন রাশি দ্বারা নির্ণয় করা হয়? আলফা, বিটা, গামা, এক্স।
কোনটা? বলো, হীরকের বিশুদ্ধতা কোন রাশি দ্বারা নির্ণয় করা হয়? আলফা, বিটা, গামা আর এক্স। 113 দাগের সঠিক উত্তর কী হবে? 113-র উত্তর হবে ডি, এক্স রশ্মি। ঠিক, এটা হচ্ছে হীরকের বিশুদ্ধতা এই এক্স রশ্মি দ্বারা কিন্তু নির্ণয় করা হয়। আর 114 প্রশ্নের উত্তর হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? পিটুইটারি, বৃক্ক, অগ্ন্যাশয় আর যকৃৎ। তো 114 সঠিক উত্তর হবে সি। দেবু ঠিক বলেছে, অগ্ন্যাশয়ে। অগ্ন্যাশয়ে কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অবস্থিত। চলো 115 দাগের প্রশ্ন দেখি। 115 দাগের প্রশ্ন আছে, কোন শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে? লিম্ফোসাইট, মোনোসাইট, বেসোফিল আর ইউসোনোফিল। কোন শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে? তো 115 দাগের সঠিক উত্তর অবশ্যই সবার জানা, তবে একবার দেখবো সবাই কি কমেন্ট করছো। 115 দাগের কি কমেন্ট করেছো? 115 হচ্ছে লিম্ফোসাইট। ঠিক বলেছো। কোন শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে? সেটা হচ্ছে লিম্ফোসাইট। চলো 116 দাগের প্রশ্ন দেখি, নিচের কোনটি সঠিকভাবে যুক্ত হয়নি? গ্লুকোজ, কার্বোহাইড্রেট, মাখন, ফ্যাট, কমলালেবু, ভিটামিন সি আর খনিজ লবণ, হরমোন। তো এর মধ্যে কোনটি সঠিকভাবে যুক্ত হয়নি বলো তো দেখি। 116 দাগের সঠিক উত্তর কী হবে? এটা একদম সাধারণ প্রশ্ন, একদম তোমরা বুঝতেই পারছো। 116 ডি ঠিক বলেছে, খনিজ লবণের সঙ্গে হরমোন। এটা কিন্তু ঠিক করে হয়নি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো 117 প্রশ্ন আছে, মুখবিবরের কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? শর্করা, প্রোটিন, ফ্যাট কোনটি নয়? মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? 117-র সঠিক উত্তর কী হবে? তো মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? 117-র সঠিক উত্তর কী করেছে দেখি। মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়। 117-র এর দাগ হবে সঠিক উত্তর। 118-র প্রশ্নের উত্তর কী হবে? কোনো মৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয়? কোনো মৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয়? তো এখানে বলছে ফার্মি, অ্যাংস্ট্রম, নিউটন আর টেসলা। তো এখানে সঠিক উত্তর কী হবে? এরও উত্তর জানি, আশা করি তোমরা সবাই জানো। 118 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে দেখি। তাহলে 118-র সঠিক উত্তর হ্যাঁ, ফার্মি এককে কিন্তু এটা করা হয়। ফার্মি হলো ফার্মি বা ফেমটোমিটার দ্বারা পারমাণবিক আকার প্রকাশ করা হয়, এবং যেটি কিন্তু বিখ্যাত পদার্থবিদ এনরিকো ফার্মির নামে কিন্তু নামকরণ করা হয়েছে। এনরিকো ফার্মি এর নামে কিন্তু এই ফার্মি এককটার নাম করা হয়েছে। 119 দাগের প্রশ্ন আছে, জিঙ্ক অক্সাইড নিচের কোন আলো থেকে রক্ষা করে? জিঙ্ক অক্সাইড নিচের কোন আলো থেকে রক্ষা করে? অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, দৃশ্যমান রশ্মি, এক্স রশ্মি। তো 119-এর সঠিক উত্তর কী হবে? তো এখানে 119 দাগের উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করে দেখি। প্রশ্ন দেখি, জিঙ্ক অক্সাইড নিচের কোন আলো থেকে রক্ষা করে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে জিঙ্ক অক্সাইড। আমরা 120 দাগের প্রশ্ন দেখব। অ্যাজোলা একটি জৈব সার, এটি আসলে কি? ব্যাকটেরিয়া, শৈবাল, মস আর ফার্ন। তো এগুলো উত্তর তোমরা জানো আশা করি। অ্যাজোলা কি? কারণ এসব প্রশ্ন আমি অনেকবার ইউটিউবে দিয়েছি। অ্যাজোলা হচ্ছে একটা দ্রুত বর্ধনশীল জলজ ফার্ন। অ্যাজোলা একটি জৈব সার। এটি আসলে হচ্ছে এক জাতীয় ফার্ন, যেটা কিন্তু জলে মানে বাড়ে। এটা জলে মানে বর্ধনশীল, দ্রুত বর্ধনশীল। ঠিক আছে, এটা সার হিসেবে কাজ করে, জৈব সার হিসেবে কাজ করে। তো 120 দাগের সঠিক উত্তর হবে ডি দাগ। তো আমরা 120 দাগের পরে আমরা চলে যাবো 121 দাগের প্রশ্নে। 121 দাগের যে প্রশ্নটা আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু বাম সাইডে সরাবো। তো বাম সাইডে সরিয়ে নিয়ে আমরা এই প্রশ্নটা দেখব। তার জন্য একটু বাম সাইডে প্রশ্নটা সরিয়ে নিয়ে আসলাম। এবারে দেখো 121 দাগের প্রশ্ন কী আছে এখানে। 121 দাগের প্রশ্ন আছে, দেখো মানুষের কোন কোষটি বিভাজিত হয়? 121 দাগের প্রশ্ন, মানুষের কোন কোষটি বিভাজিত হয়? লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, স্নায়ুকোষ আর শ্বেত রক্তকণিকা। তো এখানে 121 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে মানুষের শ্বেত রক্তকণিকা কোষ কিন্তু বিভাজিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানুষের শ্বেত রক্তকণিকা কোষ বিভাজিত হয় অস্থিমজ্জাতে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। 121 দাগের সঠিক উত্তর হবে ডি দাগ, শ্বেত রক্তকণিকাতে। আমরা 22 দাগের প্রশ্নে চলে যাব। 22 দাগের প্রশ্ন আছে দেখো, 122 দাগের প্রশ্ন আছে, বকুল কথা লিখেছেন বাংলার এক মহিষী লেখিকা, তার নাম কি? রাজলক্ষ্মী দেবী, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, নবনীতা দেবসেন। তো এখানে 122 দাগের সঠিক উত্তর কী হবে? তো বকুল কথা এটা লিখেছেন কিন্তু আশাপূর্ণা দেবী, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাবো 123 দাগের প্রশ্নে। 123 দাগের প্রশ্ন কী আছে? এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলাকে? শিপ্রা মজুমদার, শিপ্রা দাস, মণি মূলেপতি আর কুঙ্গা ভুটিয়া। তো 123 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 123 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ, কুঙ্গা ভুটিয়া, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। এটা কিন্তু ছিল 1993 সালে কুঙ্গা ভুটিয়া মাউন্ট এভারেস্ট জয় করেন, 1993 সালে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা। আমরা চলে যাব 124 দাগের প্রশ্নে। 124 দাগের যে প্রশ্নটা আছে দেখো, কবে বিশ্বজুড়ে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে পালিত হলো? 2024 সালে। কবে বিশ্বজুড়ে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে পালিত হলো? 2024 সালে। 12 নভেম্বর, 20 নভেম্বর, 24 নভেম্বর আর 25 নভেম্বর। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কিন্তু এর সঠিক উত্তর হবে বিদ্যাগ, 20 নভেম্বর। 20 নভেম্বর রাষ্ট্রসংঘের কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড গ্রহণের দিন হিসাবে স্মরণ করতে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে হিসাবে পালন করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 125 দাগের প্রশ্ন দেখি। 125 দাগের প্রশ্ন আছে দেখো, 2024 সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কে হলেন? বিজিতা হেরাত, দীনেশ গুণবর্ধনে, রনিল বিক্রমসিংঘে আর হারিনি অমরসুরিয়া। তো 125 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই 24শে সেপ্টেম্বর 2024 সাল থেকে এই পদে তিনি আছেন, যিনি হচ্ছে ডির অপশান হারিনি অমরসুরিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 24শে সেপ্টেম্বর 2024 সাল থেকে কিন্তু আছে। তো 126 দাগের প্রশ্নে চলে যাবো, রিপাবলিক অফ সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট পদে 2024 সালে কে নির্বাচিত হয়েছেন? মিউস বিহি আবদি, ফয়সাল আলী আওয়ারেবা, আবদির রহমান, মোহাম্মদ আবদুল্লাহি আর হাসান শেখ মোহাম্মদ। তো এখানে প্রশ্ন আছে, রিপাবলিক অফ সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট পদে 2024 সালে কে নির্বাচিত হয়েছেন? তো 126 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে আবদির রহমান মোহাম্মদ আবদুল্লাহি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো 2024 সালে রিপাবলিক অফ সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন এই যে আবদির রহমান মোহাম্মদ আবদুল্লাহি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 126 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। চলো আমরা 127 দাগের প্রশ্নে চলে যাই। 127 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখব। 127 দাগের প্রশ্ন আছে দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে দাদাভাই নৌরোজি স্বরাজকেই একমাত্র লক্ষ্য হিসেবে ঘোষণা করেন? এখানে আছে কলকাতা অধিবেশন 1886, লাহোর অধিবেশন 1893, বেনারস অধিবেশন 1905 আর কলকাতা অধিবেশন 1906। তো 127 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 127 দাগের সঠিক উত্তর হবে 1906 সালে কলকাতা অধিবেশনে কিন্তু মানে দাদাভাই নৌরোজি স্বরাজকে একমাত্র লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিলেন। দিদ্দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 128 দাগের প্রশ্নে চলে যাই। 128 দাগের প্রশ্ন আছে দেখো, সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড হেস্টিংস, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি। তো 128 দাগের সঠিক উত্তর কী হবে? সাঁওতাল বিদ্রোহের সময় 1855 থেকে 1856 এই সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন কিন্তু লর্ড ডালহৌসি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আমরা 129 দাগের প্রশ্নে চলে যাব। 129 দাগের প্রশ্ন কী আছে? সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাধব গোবিন্দ রানাডে। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 129 দাগের সঠিক উত্তর কী হবে? এই পত্রিকাটি হলো বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদ পত্রিকা, যেটা কিন্তু 1831 সালে সাপ্তাহিক পত্রিকা হিসাবে শুরু হওয়ার পর 1839 সালে দৈনিক হিসেবে প্রকাশিত হয়। পত্রিকাটার নাম কি? পত্রিকাটার নাম হচ্ছে সংবাদ প্রভাকর। আর এটা সম্পাদক কে ছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 130 দাগের প্রশ্ন কী আছে? ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রচলনের জন্য কার কৃতিত্ব সর্বাধিক? এখানে বলছে লর্ড কর্নওয়ালিস, লর্ড রিপন, লর্ড ডালহৌসি, লর্ড ডাফরিন। তো 130 দাগের সঠিক উত্তর কী হবে? লর্ড রিপন 1880 থেকে 1884 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন এবং তাকে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনকও বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
130 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, লর্ড রিপন। লর্ড রিপন কিন্তু 1880 থেকে 1884 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন এবং তাকে কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 131 দাগের প্রশ্ন দেখি। 131 দাগের যে প্রশ্নটা আছে সেটা কি, কত খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো মোহামেডান ওরিয়েন্টাল কলেজ আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়? 1920, 1925, 1924, 1927। তো 131 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1920 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো মোহামেডান ওরিয়েন্টাল কলেজ আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। অর্থাৎ এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ 1920 সালে। প্রশ্নটা ভালো করে বুঝবে, কত খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো মোহামেডান ওরিয়েন্টাল কলেজ আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়? ভালো করে বুঝবে, কত খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো মোহামেডান ওরিয়েন্টাল কলেজ আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়? সেটা কিন্তু ছিল 1920 সালে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 132 দাগের প্রশ্নে চলে যাই। 132 দাগের কী প্রশ্ন আছে দেখো। 132 দাগের প্রশ্ন আছে, কত খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রত্যাহিত হয়? 1880, 1881, 1878, 1883। তো 132 দাগের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 1880 খ্রিস্টাব্দে লর্ড রিপন এই আইনটি বাতিল করেছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর দেখা হবে সঠিক উত্তর। চলো আমরা 133 দাগের প্রশ্নে চলে যাই, তার জন্য চেঞ্জ করি।